ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। স্বাগতম বন্ধু, আপনাদের সবাইকে সুস্বাগতম। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, এই মুহূর্তে শান্ত সঙ্গে যুক্ত হয়ে আছেন, মানে জয়েন করে ফেললেন। সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সুদিন আপনাকে আমাদের ঢাকা এফএম স্টুডিওতে স্বাগতম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমার গল্পটা হইলো আমরা হলো আমার দেশের বাড়ি নরসিংদী, বেলাবো থানা। আমরা 4 ভাই 2 বোন। আমার আব্বা মারা গেছে আপনার 1996 সালে। আমার বড় ভাই আমাদেরকে মানুষ করছে আর কি। তো আমি ঢাকা আসি, বড় ভাই অনেক চেষ্টা করছে লেখাপড়া করানোর জন্য, কিন্তু আমার ইয়াতে ধরে নাই, আমি করতে পারি নাই। কিন্তু বড় ভাই অনেক চেষ্টা করছে, মায়ের দূর করছে লেখাপড়া করার জন্য, কিন্তু হয় নাই। তারপরে আপনার এখানে ঢাকা আসছি, আসার পরে কাজকর্ম শিখলাম, শেখার পরে এটা ব্যবসা করতেছিলাম। তারপর ঢাকা আসি, আসার পরে কাজকাম শেখার পরে একটা ব্যবসা বাণিজ্য করি ছোটোখাটো। ব্যবসা করার ফাঁকে একটা মেয়ে হঠাৎ করে আসে আমার এখানে। আসার পরে ওর বান্ধবীকে নিয়ে পাশের ফ্যাক্টরি হয়তো চাকরি করে। আসার পরে আমার জীবনের প্রথম মেয়েটাকে ভালো লাগা, এবং দেখার পরে ওকে অনেক ভালো লেগে যায়। তারপরে ওর কাছ আর বন্ধু আছে। দেখে একটা মানুষের কেন ভালো লাগে? আপনি বললেন আপনার জীবনে প্রথম একটা মেয়েকে ভালো লাগছে, দেখে কিভাবে ভালো লাগছে? মানে সুন্দর, মানে সব দিক দিয়ে আর কি, মানে ওই যেরকম স্মার্ট বা আপনার জীবন যার যেরকম একটা মেয়ে একটা পরিপূর্ণ যেরকম দেখলে লাগে এরকম, মানে মনের দিক থেকে আমার কাছে ভালো লাগলো। তাই আর কি আমার জীবনে আর কখনো কোনো মেয়ের দিয়ে এরকম ভালো লাগে নাই। তারপরে আপনার এই মেয়ে ওকে দেখার পরেই আমি জীবনে ফার্স্ট কাউকে যদি ভালো লাগা বা ভালোবাসা ওর থেকে হয়েছে আর কি। তারপরে আমি এরকম আরেক তো চলে গেছে। তারপর চলে যাওয়ার পরে একটা বন্ধু আছে পারভেজ, ওর কাছে ওর নাম্বার ছিল। নাম্বার থাকার পরে ওর নাম্বারটা যেভাবে ম্যানেজ করে নিলাম। নামার পরে ফোন দিলাম, ওই দেশে চলে গেছিলো। ফোন দেওয়ার পরে পারভেজ ওর নাম্বারটা নিলাম, নেওয়ার পরে ফোন দেওয়ার পরে বললাম যে আমি এই জায়গায় ছিলাম, এই যে এই মুখ আমি, তুমি তো আমার চিনো না, কিন্তু এই তোমাকে আমার খুব ভালো লাগছে, তুমি কি বলো? পরে বলে যে আমার আগে তো বিয়ে হয়েছিল, এটা কি আপনি জানেন কি? আপনি তো জানেন আমার বিয়ে, হ্যাঁ প্রথম কথাই বলে দিছে যে আমার বিয়ে হয়েছিল। তারপরে দেখলাম সত্যি ওর বিয়ে হয়েছিল, কিন্তু অনেকদিন পরে জানলাম আর কি, কিন্তু সত্য ওর বিয়ে হয়েছে। ও আর কোনো মিথ্যা কথা বলে নাই। তা আমি বলছি তোমার তারপর আমার একটা বন্ধু আছে আমাদের পাশের গ্রামের, ওর নাম বাবুল। ওর সাথে কথাটা শেয়ার করি। শেয়ার করার পরে ওরকে বলি, বন্ধু দেখো তো এমন ভালো লাগতেছে, ওকে তো অনেক ভালো লাগছে, ওর কীভাবে ম্যানেজ করা যায়। তারপরে যে বললাম পারভেজের কাছ থেকে নাম্বারটা নিছি। নেওয়ার পরে ফার্স্ট কথাতে হয়তো বললো যে আমার আগে বিয়ে হয়েছিল। তারপর বিয়ে হয়েছে, আর বেশি দিন হয় নাই, 2-3 মাস মনে ছিল। ওই আমাকে বলছে 2-3 মাসের জামাই নাকি ভালো না, মাইট দূর করে, এই জন্য চলে আসছে ঢাকা। তারপরে ঢাকা আসলো, আসার পরে ফার্স্ট দেখা করলাম হলো, আপনি বলেন আপনার কথা শুনছি। হ্যাঁ দেখা করলাম আমরা হলো আপনার আসাল মঞ্জিলে গেলাম। দুইজন আপনার এক দেড় দূরে দূরে বসছি ফার্স্টে গিয়ে, একজনের কাছে একজন বসি নেই। পরে আরেকদিন গেলাম, একটু কাছে আসলাম, আরেকদিন গিয়ে আরেকটু কাছে আসে, তারপর দুজনে একসাথে বসলাম, বসে গল্প সল্প করলাম। তারপরে উসমান নদীতে গেলাম, ওইখানেও ঘুরলাম। তারপর ওর সাথে কথা হইলো, কথাবার্তা বলতে বলতে এইভাবে চলতেছিল। চলতে চলতে আপনার প্রায় আমার এরকম দিন গেছে। ওই শুক্রবার দিন আমি একটা রুম নিয়ে থাকতাম। আমার একটা রুমে একটা ব্যবসা ছিল, ওই ব্যবসার ওইখানেই থাকা যেত, ওইখানেই সব খাওয়া দাওয়া ওইখানেই করতাম। তারপরে ওই রুমে শুক্রবার দিন আসতো আমার সাথে আয়শা, দুজনে একসাথে শুয়ে থাকতাম। আমাদের বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক হয় নাই। আমরা দুজনে ওই আমার সবসময় বুকের উপরে শুয়ে থাকতো, আমি ওর বুকের উপরে সারাদিন এরকম গেছে। 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, তারপরে আপনার ওই 1 বৈশাখ, এগুলিতে তো আগে ছুটি ছিল। তখন আমরা এই সবসময় আয়শা প্রতি ছুটিতে আসকি আমার কাছে আসতো। আয়শা পরে আমরা দুজনে এরকম অনেক জায়গায় ঘুরতাম। ও আবার পছন্দ করতে হলে আপনার কোন আইসক্রিম,
তারপর ফুচকা চটপটি এগুলো আমি বেশি বেশি খাওয়াইতাম। তারপর সাদিকা সেন্টার বলেছেন, ফুড একটা মিনিট, সাদিকা বলেছেন এখন আর ভালোবাসা ভালো লাগে না, ভালোবাসার কথা শুনলেই রাগ হয়। আহারে বোন রে বোন, তোর জন্য আমার মায়া হচ্ছে বোন। আচ্ছা হ্যাঁ, তারপর সেন্টার ফুড খাইতো। তারপরে এগুলি আমি সবসময় ওর জন্য নিয়ে যেতাম। তারপরে এগুলো দেখা হইতো যে ফার্স্ট গেলাম ওদের বাড়িতে যাব, ওর সাথে গেলাম। যাওয়ার পরে আমরা যাওয়ার সময় ইয়াতে গেছি, লঞ্চে গেছি আপনার মামার থেকে। তখন তো আর আমার ঘটনাটা হলো, এটা হলো আপনার 2009-এর প্রায় শেষের দিকে, হয়তো মাঝখাত পথে আর কি। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার 20 থেকে 21, 20-21 হইব এরকম আর কি। আচ্ছা, তারপরে ফার্স্ট ওদের বাড়ি যাব, ওদের বাড়িতে যাইনি, গেছি হলো নানির বাড়িতে আপনার ফরিদপুর বাঙ্গা। আপনার এই যে গ্রামের নামটা ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, আমরা ডিটেইলসে না শুনি, নাম লোকেশন যতটা পারা যায় আমরা হাইড করি। হ্যাঁ, বাঙ্গা আপনার ভাবনাতলা, যেহেতু দুজনের জীবন এখন বেঁকে গেছে দুই দিকে। ভাবনাতলা মোড়ের থেকে একটু বামে ঢুকে যেতে হয়। আমি ফার্স্ট ওর সাথে ওর নানির বাড়িতে গেলাম, ওখানে গিয়ে বেড়াইলাম, একদিন থাকলাম। পরের দিন ভোরবেলা এসে পড়বো, আরও ডিউটি আছে। তা আসার সময় স্পিড বোর্ডে আসলাম। এমন সকালবেলা তো অনেক মনে করেন আপনার ঢেউ হয়, তো ঢেউতে ভিজে গেলাম আমি, পুরা চুলমুল আমার শরীর পুরা ভিজে গেছে। তারপরে যখন এই পার আসলাম, মার এই পার আসার পরে ওই দেখলাম নিজের ওড়না দিয়ে আমার মাথা মুথা সব মুছা দিতেছে। মানে অনেক একটা ভালো লাগা, আর ভালো লাগা কাজ করলো। তারপরে এইভাবে আমাদের চলতেছিল ভালোই। আপনার এইভাবে 3.5 বছর আমাদের রিলেশন গেল। তারপরে আপনার 13 সালের 25শে আগস্ট আমরা করি এলো ইয়েতে যাব, সিলেট। আমাদের বাড়ির থেকে গাড়ি, বন্ধু বান্ধবরা গাড়ি ঠিক করছে, বাস রিজার্ভে। তো সিলেট যাবো, ওরে বললাম, ও বললো যাবে। তো যাইব, যেদিন যাবো ওই দিন আমি ঢাকা আসলাম, আইসা ওরে নিয়ে গেলাম। আমি বিকালবেলা ঢাকা আসছি, সকালবেলা বাড়ি থেকে রওনা দিছি। রওনা দিয়ে বিকালবেলা আইসা ওই মালিবাগ থাকতো, ওইখান থেকে আমি নিয়ে গেলাম ওরে আপনার আমাদের বাড়িতে যাইনি। ফার্স্টে গিয়েছিল আমার বন্ধুর বাড়িতে। ওইখানে ওই যে বন্ধুটা আমার বাবুল, ওই আজকে আমার সাথে আসার কথা ছিল, ওই আসতে পারেনি যে কোনো কারণে। ওই আসলে একটু ভালোই তো। ওর জীবনের ফার্স্টে ওর শুরুর থেকে ওই সব কিছু জানার পরে ওদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে ওই ওর চাচা আছে একজন কাজী, উনি আবার বিয়া পড়া। তো ওরে বললাম যে তাইলে এতদিন ধর আমি ওরে মনে করেন এমন দিন গেছে, ওরকে রাস্তায় কোনো সময় যদি আপনার রিক্সায় বাসে উঠাইলে যদি ধাক্কা লাগে, তাহলে আমি বাসে উঠাইনি কোনো সময়। সবসময় রিক্সায় বা সিএনজি এগুলিতে আমি নিয়ে ওরে চড়তাম, যাতে ওর শরীরে কারোর ধাক্কা না লাগে। এই ধরনের এটা কত সালের কথা বলতেছেন? এটা আমি 2009-10 সালের ধরেন। তখন পর্যন্ত এই ধরনের পিওর লাভ এক্সিস্ট করতো, মানে পিওর না, মানে এই ধরনের পজিটিভনেস আসলে তখনও পর্যন্ত কাজ করতো। এখন যদিও এটা খুব একটা দেখা যায় না, কিন্তু তখন এটা হতো ওকে কেউ ছোবে না, ছোঁয়া যাবে না, এরকম একটা ব্যাপার আসলে কাজ করতো তখন। হ্যাঁ, তারপরে এরকম অনেক জায়গায় ওর খালার বাড়ি আছে, খালার বাসা ছিল আপনার ইয়াতে এই গাবতলি, ওইখানে যাইতাম। আরেক খালার বাসা আছে আপনার। আচ্ছা, তখন তো আপনাদের বিয়ে হয়নি না, তখন আপনারা যে এত মানুষের বাসায় যেতেন, ওর আত্মীয় স্বজন ওরা কিছু বলতো না? সবাই জানতো, আর ওর বাবা মা আমরা জানতো। আমার তো বাবা মারা গেছে 1996 সালে। তখন ওর বাবারে আমি বাবা বলেই ডাকতাম। তখন উনিও আমার সন্তানের মতো আদর করতো। তো সবসময় ওনাকে আমি আব্বা বলেই ডাকতাম বিয়ের আগেই। তারপরে আমরা ওইখানে ওর খালার বাসায় যাইতাম আপনার যে আপনার যাত্রাবাড়ির পরে কি বলে, আচ্ছা যাই হোক, যেই জায়গায় হোক আপনারা যেতেন। কিন্তু এখন এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, ডেমরা আর কি। আচ্ছা যাই হোক, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা আমি দেখেন একটু সালাম করুন, এটা খুব শখ ছিল। ভাগ্যেশ্বর ভেরি ফরচুনেট, ওরা সালামও দেখেনি আর যে কিস করছে এটাও দেখেনি, নাহলে তো সম্পর্ক প্যাচ খেয়ে যেত। ওকে, তারপর ওখানেও যাইতাম, প্রায় ওর খালার বাসায় যাইতাম, ওনারাও খুব আদর করতো আমার। থ্যাংক ইউ। আমি কথা গুছাই বলতে পারি না, একটু ম্যানেজ করে নিয়ে। দরকার না, অসাধারণ আমি ঘৃণা করি।
যারা সাধারণ তাদেরকে অনেক আমি ভালোবাসে। লেখাপড়া তেমন করতে পারি নাই, ক্লাস 3 না 4 পর্যন্ত পড়ছি। বড় ভাই চেষ্টা করছিল লেখাপড়া গল্পে করানোর জন্য, কিন্তু করতে পারিনি। ওকে, তারপরে এরকম ভাবে আমাদের চলতেছে, ভালোই যাইতাছি, সেখানে ওদের বাড়িতেও যাইতাছি ঘুরতে। জি, একটা জিনিস কিনলে মনে করেন আমার ছোট ভাইয়ের জন্য জানা নিতাম, ওর ছোট ভাইয়ের জন্য, ওর বোনের জন্য আমি জামা কাপড় এগুলি ফল ফুল যা আছে ওগুলি নিয়ে যেতাম। আমাদের বাড়িতে না যায় ওদের বাড়িতে যাইতাম, ওকে নিয়ে ঘুরতাম, অনেক জায়গায় যাইতাম, অনেক ঘোরাঘুরি করছি। তারপরে মনে করেন এইভাবে চলতে চলতে ওরা ওই যে বললাম যে আমরা ইয়েতে যাব, সিলেট যাব 13 সালে আপনার 25শে আগস্ট। তারপর ওকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে বললাম যে দেখো এতদিন ধরে যে আমরা, কি নাম তোমার? আমার নাম মহিউদ্দিন। তোমাদের স্টুডিও কিন্তু আসলেই সুন্দর, শান্ত। আমি যে 7 বার বাথরুমে গেছি টেরও পাওয়া যাচ্ছে না স্টুডিওর লাইট এবং ক্যামেরা এবং এভরিথিং। সো ইট ইস রিয়েলি প্রেজওয়ার্দি যে বাথরুমের ইম্প্যাক্ট আমার শরীর চেহারাতে পড়েনি শুধুমাত্র এদের অ্যারেঞ্জমেন্টের জন্য। থ্যাংক ইউ। 7 বার। তারপর আমার খুব ইচ্ছা ছিল অনেক, আপনার ঘটনাটা আমি শুনি, আপনি যখন অন্য একটা চ্যানেলে কাজ করতেন, তুমি এটা আশা করেনি যে 7 বার বাথরুমের পরে সব দেখা হবে? না না না, তাহলে বুঝো 7 বার বাথরুমে যাওয়ার পরে অবস্থা, না গেলে কতটুকু আমাকে তন্দ্রুস দেখাতো। ওকে, তারপর ওই 2013 সাল থেকে মনে হয় আপনার অনুষ্ঠানটা, আমি যে রেডিও আমার এমন অনুষ্ঠান শুরু হয় 14 থেকে এখানে আসি। ওকে, জান। তারপর ওইখান থেকে আমি আপনার অনুষ্ঠান শুনি, আমার খুব ভালো লাগে। আবার কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানও আমি খুব, কিবরিয়া অনেক বেস্ট, হি ইজ বেস্ট, মানে হি ইজ বেটার দ্যান মি, ও আমার চেয়ে ভালো। জি, তারপর গল্প। না, দুজনকে আমার খুব ভালো লাগে। তোমার বিনয় আমার তবে আপনার সাথে দেখা যা হবে আমার এটা কল্পনার বাইরে ছিল। যে আপনার খুব ইচ্ছা ছিল যে অনেক দিন ধরে আমি কিভাবে আসবো, কিন্তু এই ইয়াটা পাইতেছি না আর কি, প্রক্রিয়াটা পাইতেছি না কিভাবে আসা যায়। তারপরে যখন নাকি আপু ওই যে নাম্বারটা দিল, শুনতে শুনতে নাম্বারটা নিলাম। জি জি, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা এসএমএস পড়বো। মেহেদী হাসান শান্ত লিখেছেন, আমি আসতে চাই গুরু, আমার স্টোরিটা বলতে পারলে হয়তো আমার জীবনটা সহজ হতো। 08419049004 এই নম্বরে ফোন দিলে কিউটি পাই টাইপের এই যে মেয়েটি বসার সাদা টি শার্ট পরা, এই মেয়েটির সাথে ফোনে কথা বলার সুযোগ তো পাবেন, এটা হচ্ছে বোনাস। এবং সেই সাথে আপনার জীবনে গল্প বলে সরাসরি এখানে সবাই পৌঁছে বলছে যে যাবেন। আপনি আজকে সাদা পরে আসলে জমে জমে হিরো হয়ে যেত। সাদা পরা সাহস দেখায়নি, এই কারণে বললাম যে 7 বার বাথরুমে গেছি। সাদা পরাটা কোনোভাবে আমার জন্য মানে রিস্ক ফ্রি হতো না। আজকে আপনার জন্য কাচ্চি রাখলাম, তাহলে এটা কি হবে? বরাবর যা হয়, বরাবর যা হয়। এটা কেমন ডাক্তার এরা, কত শালা রুট ক্যানাল করতে গিয়ে দাঁত নড়ায় দিয়েছে। এবার দাঁত নড়ানোর কারণে অ্যান্টিবায়োটিক মারছে, অ্যান্টিবায়োটিকের ইম্প্যাক্টে বাথরুম হচ্ছে, তো গোটা সিস্টেম হিলা দিয়া কোন ডাক্তার। এনিওয়ে, আমরা যাই, গল্পে যাই। আপুর গল্পটা অনেক ভালো লাগে। আপু তো অনেক ফার্স্ট নাম্বারটা বলে, এই জন্য মানে নাম্বারটা 01841904904 অনেক কষ্ট হয়েছে, তারপর রেকর্ডিং করে রাখা। খুবই সিম্পল। আপুর কণ্ঠ, মানে আপুর ইয়াটাও খুব ভালো লাগে, আপুর কণ্ঠ শুনেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তারপরে আপনার রেকর্ডিংটা ইয়া করে তারপরে আমি এফএম দিয়ে, তারপরে হোয়াটসঅ্যাপে যখন নক দিই তখন দেখি যে আসছে, আসার পরে আমি বয়সটা দিই, গল্পে যাই। জি। তারপরে 25শে আগস্টে গেলাম, ওকে বললাম, বলার পরে ওই বলতেছে না, আমার আব্বা তো বলছে যে যখন বিয়ে দিব তখন গরু জবাই করে অনুষ্ঠান করে তারপর বিয়ে দিব। আমি বললাম যে তাহলে তুমি আমার তাহলে এখন ভালোবাসো না নাকি? তাহলে এতদিন 3-3.5 বছর তাহলে কি করলাম? ইমোশনাল ব্ল্যাকমেইল। হ্যাঁ। তারপরে অনেকক্ষণ বলার পরে এগুলি, তারপরে রাগ হইলো, ঠিক আছে তাহলে তুমি যদি কথা বলতেছো আমি যে তোমার বিয়ে, তোমার যে ভালোবাসি এটা দেখাই ছেড়ে দিই আজকে। আচ্ছা। পরে আমার বন্ধু ওইটা সব কিছু ম্যানেজ করলো, আমার কাজই তো ওদের বাড়িতেই, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ওই বন্ধুও যাইব সিলেট, বাবুল। তারপরে ওরা নিলাম ওদের বাড়িতে, ওর চাচা আছে একজন, উনি ইয়া নিল, উকিল হইল। আর তারপরে ওরা সাক্ষী ছিল, ওর ভাই, বড় ভাই, আরো 2জন মুরব্বী আছে, সাক্ষী নিয়ে তারপরে আমরা বিয়ে করি। অজু টজু করে আইসা 2জনের বসায় বিয়ে পড়ায়। বিয়ার পরে আমরা আমাদের বাড়ির বাজারে আসি। আমাদের জি বিয়ে হয়ে গেল। আমাদের বাজার আর ওদের বাজারে, যে আমার বন্ধুদের বাজার মাঝামাঝি আর কি। আমাদের বাজার আমাদের কাছ থেকে একটু কাছে, ওদের একটু দূরে। তাই আমার আম্মায়ারাও যাইব সিলেট, জাফলর, শাহপরান, শাহজালাল মাজারে। তারপর ওদেরকে আম্মায়ারা দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য। তা আমাদের যে অপেক্ষা করতেছে, বৃষ্টি পড়তেছে, ওরে নিয়ে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, ওরে নিয়ে আমি হাত ধরে 2জনে 5 দিন ধরে ওই আমার দিচ্ছে, আমি ধরে হাঁটতে হাঁটতে যাইতেছি। তখন গাড়ি রিক্সা টিক্সা ছিল না।
তখন নিয়ে যাওয়ার পরে আমার পরিচয় করে দিলাম, আমার সালাম করলো। কিভাবে গেছিল? টিপটি বৃষ্টি দেন যে টিপটিপ বৃষ্টি পড়তেছে, অনেক দূর, আমার 15-20 মিনিট লাগে। ধরে নিয়ে গেছিল সেই দুজনকে শব্দটা। পাজা, ওই আমারে ধরছে, আমি ওরা ধরে ওই শব্দটা বলো। পাজা দিয়ে ধরে আর কি। পাজা মানে কিরকম? পাজা মানে জড়ায় ধরে আর কি, মানে সাইড দিয়ে জড়ায় ধরে। না, আমাদের যারা প্রোগ্রাম শুনে তারা তো ভালো আছে, কিছু মন্দ দুষ্ট পিপল আছে, জি জি, মানে এইভাবে ধরছিল তাই তো? জি, পেছন দিয়ে সাইড ধরছিল, সাইড দিয়ে আর কি, সাইড দিয়ে। জি। আচ্ছা, ওই আমার ধরছে, আমাদের তো তখন বিয়ে হয়ে গেছে। আর বিয়ের আগেও তো আমরা দুইজন একসাথে অনেক দিন, মনে করেন শুক্রবার, তারপরে আপনার 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, দিনকে দিন আমরা পাজা একসাথে। দিয়ে ধরে যাচ্ছে। না না, আপনার মনে করেন যে, এই দিনকে দিন আমরা, ওই আমার বুকের উপরে শুয়ে রয়েছে, খাওয়া দাওয়া নাই, দুপুরে খাওয়া নাই, রাত যাইতেছে, দিন যাইতেছে, আমাদের কোনো ইয়া নাই, উদ্দেশ্য এটা নাই। আমার জানার ইচ্ছা। তোমার ডাক নাম কি বললা? মহিউদ্দিন। আসলে ক্ষুধা লাগে না? তখন ওই আমার কাছে ছিল তো, কোন ক্ষুধা কাকে বলে। ও কখনো বলতো না যে একটু না, মুড়ি বা একটু পানি কিছু খাবো? না, আমরা ওই আমার বুকের উপর শুয়ে থাকতাম, আমি ওর বুকের উপর শুয়ে থাকতাম। আমাদের কোনো অবৈধ সম্পর্ক হয়নি বিয়ের আগে। আন্ডারস্ট্যান্ড, বাট কত ঘন্টা এরকম শুয়ে থাকতে? আপনার সকালে হয় যদি 10টা-9টা বাজে আসতো, একবারে রাত্র সন্ধ্যা পর্যন্ত, তারপর আর নিয়ে দিয়ে আসতাম আমি। এর মধ্যে খাইতে না কিছু? জি না, শুধু পানি খেতাম। এদের থেকেই মনে হয় ইন্সপায়ার্ড হয়ে চিরকুটের গানটা লিখছে, ভালোবাসলে কেন খিদে পায় না। সকাল 9টায় আসতে? 9টায় কি 10টায় আমার কাছে যাইতো। আচ্ছা, 10টায় ধরলাম, বাড়ায় ধরলাম, আর রাত 10টায় বাসায় 9টা-10টা এরকমই আমি হোস্টেলে দিয়ে নামাই আসতাম। আসতে। এই যে 12 ঘন্টা ক্ষুধা লাগতো না? না, আমাদের কোনো ক্ষুধা লাগতো না। শুধু পানি খাইতা? জি, বুকে মাথা দিয়ে ঘুমায় হ্যাঁ, থাকতো? শুয়ে থাকতাম আর গল্প করতাম। আচ্ছা, আজকের এই প্রোগ্রাম থেকে গুরু এরকম অনেক অনেক প্রশ্ন আপনার মাথায় কিন্তু জাগতে আমাদের পারে। মাঝে কোনো অবৈধ কোনো সম্পর্ক হয়নি। না, এই understand. 3.5 বছরের ভিতরে ওর নানির বাড়িতে গিয়ে থাকলাম, ওর খালার বাড়িতে গিয়ে অবৈধ থাকলাম। সম্পর্ক তো হয়নি, বৈধ ক্ষুধাও লাগেনি। জি, ওর নানির বাড়িতে গিয়ে থাকছি, কিন্তু কোনো সময় আমাদেরকে আলাদা দিছে। ওর ছোট ছোট খালাতো বোন আছে বা মামাতো বোন আছে, ওদের কাছে, কিন্তু আমি ওর কাছে চলে যেতাম, ওর বুকে ঘুমাইতাম গিয়া। তারপর আমাদের কোনো খারাপ কোনো দৃষ্টি ছিল না। মানে কন্ট্রোল, মানে জি। কন্ট্রোল, জি সে এটা পারছো, বাট ক্ষুধাও লাগেনি, কোনো দৃষ্টিও যায় জি না। আপনাকে কিন্তু এখন মনে হচ্ছে আপনি যে 7বার গেছেন। ওকে, তারপর সরি, ইটস নট ফান। তারপরে I feel so sorry. আমাকে পরিচয় করে দিলাম আমার চাচিরা, চাচতো ভাইরা, ওরা ওইখানে ছিল বাজারে। তারপরে আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠার পরে আমার রুটি, গরু গোস্ত, এগুলো এরকম প্রেম করছিস কখনো? না, গুরু আমার গোস্ত- ক্ষুধা লাগছে গুরু। মা তো আমি খেয়ে আসছি, আবার লাগছে। না না, বাট ঠিক আছে, ফান ঠিক আছে, বাট এই জিনিসটা কিন্তু হয়। হ্যাঁ, এটা হয়, এটা হয় মানে কি, যেটা উনি বললো যে ক্ষুধা লাগে না লম্বা সময় ধরে, এটা হয় কি, তখন তো আসলে একটা ঘোরে থাকে মানুষ, তখন অন্য কোনো ঘোর আসলে আসে না, এটা মনে হয় আর কি। মানে আপনার দিন- কি কখনো হয়েছে এরকম? দিন কোন দিক দিয়ে চলে গেছে বলতেই পারি না, রাত হয়ে গেছে। লুক এট হিজ ফেস। এরকম ওকে, হয়েছে? তারপরে মনে করেন আপনি সোজা ওই তাকান গেল- তো, ক্যামেরার দিকে তাকান। গুরু আমার একটু, আমি তো হয়েছে। কথা গুছায় বলতে পারি না। আর আরেক কথা হলো, ওই যাওয়ার পর থেকে আমি একটু শর্ট মাথা, একটু ভুলে যাই, একটু আকপিস হইতে পারে, কথা একটু ম্যানেজ করে নিয়েন। চলে মানে যাওয়ার আগের পর কি কথা। ব্রেন কাজ করে না একটু ঠিকঠাক? কম কাজ করে, মানে ভুলে যায় আর কি। বাপরে, কি ভালোবাসা রে ভাই। অনেক সময় অনেক কিছু ভুলে যায় আর কি। আগে তোমার বয়স কত এখন? এখন আমার বয়স 32 আচ্ছা, Plus। তারপর 33 মনে হয় পড়ছে। 1991-তে আমার জন্ম। 91 না 92-তে জানি। ম্যাট্রিক দিছি আচ্ছা, আমরা ওই হ্যাঁ, সময়। বলেন। হ্যাঁ, তারপর তারপরে মনে করেন ওইখান থেকে গেলাম, যাওয়ার পরে আমরা ড্রাইভারের যে সিটটার পিছনের সিটটাতে আমার দিছে, ওই জানালার পাশে, আমি এই পাশে, আমার ওই সাইডে হইলো আমার চাচি, চাচতো ভাই আছে, আমার আম্মা ওই পাশে গরু গোস্ত রুটি মুটি বানায় নিছে। মা তো আর জানতো না যে আমি এই কাজ করব। করার পরে ওরা ফোন দিলাম আমার বড় বোনরে, ফোন দিছি। আমরা হলো 4 ভাইয়ের মধ্যে আমার বড় হয়েছে 2 জন, এরপরে বোন, এরপরে আমি, আমার ছোট বোন একজন, এরপর আমার ছোট ভাই একজন আর কি। আমরা হলো 6 জন। তুমি গল্পের মেইন জায়গায় চলে যাও। আতিকুল্লাহ বলেছেন, খিদা কথাটা তো ভালোভাবে বুঝতে পারলাম, পেটের খিদা নাকি মনের খিদা ব্যাপারটা বুঝলাম না। ভাগ্যিস ফিল্টার করে মনের কথা বলছে, বাট একদম মেইন গল্পে চলে যাও তো। তারপরে এখন কোনো কিছু করার আছে কিনা? তোমার জন্য বহু কিছু করতে মন চাচ্ছে তোমার দেখে, আর তোমার আমার প্রতি মহব্বত দেখে। যদি করার সুযোগ থাকে আমি হ্যাঁ, চেষ্টা করব। আপনারা কিন্তু তখন একদম শেষ বিবাহিত। জায়গায় চলে যাও না? আপনারা বিবাহিত তখন, তাই না? যখন আমরা গাড়িতে উঠছি তখন আমরা বিবাহিত। আচ্ছা, বিবাহিত। কেউ তো তারপর জানে না। তারপরে ওই আমার এই যে সারা সিলেট যতটুকু গেছি, আমার এই আড্ডুর মধ্যে শুয়েছিল।
আমার চাচিরা এরা খালি দেখতেছে ইয়া করতেছে, মানে কি মনে করতেছে বলতে পারি না। তারপর আমরা সিলেট ঘুরলাম, সিলেট গেলাম, প্রথম গেলাম হলো শাহজালাল মাজারে, ওইখানে গিয়া মাজার জিয়ারত করলাম। তারপরে ইয়াতে যে মাছ টাছ দেখলাম, ঘুরলাম ফিরলাম। তারপরে সালমান স্যার কবর দেখলাম, কবর জিয়ারত করলাম। জিয়ারত করার পরে গেলাম শাহপরানে গিয়া ওইখানে গিয়া কবর মাজার জিয়ারত করলাম। মাজার জিয়ারত করার পরে ওইখানে যে পুষ্করণী আছে, আচ্ছা ওইখানে বুঝলাম, গোসল আসলেন, করলাম। হ্যাঁ পুরাটা ঘুরে দেখলেন। তারপর ঘুরে দেখার পরে গাড়িতে উঠছি, ওই আবার জুতা রেখে পড়ছে মাজারে। যে মাজার জিয়ারত করতে জুতা খুলে রেখে যেত না, আবার দৌড়ে এসে ওর জুতা নিয়ে গেলাম, গাড়িতে উঠে গেছিলাম। দৌড়ে এসে ওর জুতা নিয়ে গেছি। জুতা নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম আবার জাফলন ঘুরলাম অনেক, পাহাড়ের উপরে ঘুরা। তারপরে আসলাম, ব্যাগ আসলাম ওই দিনকেই রাত্রে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার বড় ভাই মানুষ করছে, অনেক রাগ, মানে চোখ মুখে অনেক রাগ। কারণ তখনও তো আপনার বড় ভাই বিয়ে করে নাই, কিন্তু না, আপনি আমার বিয়ে বড় জন করছে, মানে আমার বড় যে মাইজা ভাই উনি করে নাই। আচ্ছা উনি করে নাই, কিন্তু আমি তো বিয়ে করে ফেলেছি, আরও জানে না। তারপরে মনে করেন আমি এই বাড়িতে আসছি পরে বাড়িতে অনেক রাগ, কিন্তু ওরে রাখছে মার সাথে আমাদের ঘরে, আর আমার চাস্তো ভাইয়ের বউ বাপের বাড়িতে গিয়েছিল, আমার চাস্তো ভাইয়ের সাথে আমার রাখছে, দুইজনে আলাদা রাখছে। কারণ সমাজে কি বলবে, বিয়ে হয়েছে না সেটা তো জানে না, যদি আর কিছু মনে করে এই জন্য আর কি দুইজনে আলাদা রাখছে। পরে আমরা বিয়ে করে পরে নিয়ে আসুন। পরে মা কইলো কি, তাহলে তুই তোর খালার বাড়ি যা, সকালবেলা বলতো খালার বাড়িতে জায়গা, আমি সকাল আইতাছি। তাই সকালবেলা হইলো, দুই ঘরে থাকলাম। সকালবেলা হওয়ার পরে আমি খালার বাড়ি, সবাই জানে আমরা ঢাকা এসে পড়ুন। পরে আমার খালার বাড়িতে গেছি, খালার বাড়িতে গিয়া আমার খালার বাড়ি হইলো আমাদের বাড়ির থেকে আরও মনে করেন 30 টাকা বা এরকম রিক্সা ভাড়া লাগে। গেছি, যাওয়ার পরে আপনার ভৈরব যাওয়ার আগে নারায়ণপুর একটা স্ট্যান্ড পরে এর আগে আর কি ওই খালার বাড়ির রাস্তার পাশে একটু দূর ভিতরে মেন রোডের কি অবস্থা বর্তমানে আসো একটু তাড়াতাড়ি। তারপরে গেলাম খালার বাড়িতে যাওয়ার পরে ওইখানে সারাদিন ঘুরলাম ফিরলাম, দেখলাম সব কিছু দেখাইলাম, রাস্তাঘাট খালার বাড়িতে ঘুরার পরে রাত্রে দুজনের একটা রুমে দিছে। আমার মা গেছে, মা যাওয়ার পরে মা তো আছেই। তারপরে খালার বাড়িতে রান্না হইলো, খাওয়াইলো আমাদের, খাওয়ার পরে ঘরে গেছি ঘুমাইতে। এই হলো ফার্স্ট আমাদের ফিজিক্যাল রিলেশন, যেটা হয়েছে আর কি বিয়ের পরে। এর আগে আমাদের কোনো ইয়ে ছিল না। আচ্ছা, তারপরে সকাল হইলো, তারপরে বলেন। তো ওইখানে মনে 2 দিন ছিলাম খালার বাড়িতে, 2 দিন থাকার পরে ঢাকা আসলাম। ঢাকা এসে ওর কাজে হয়ে গেল, আমার কাজে আমি চলে গেলাম। মোটামুটি আপনাদের স্বাভাবিক জীবন শুরু আবার। হ্যাঁ, তারপরে আমার বড় ভাই আমরা মিলে একটা ফ্যাক্টরি করছিলাম। তো ওই ফ্যাক্টরিতে আমি কাজ করি। বড় ভাই আছে আমার, বড় যেটা যে বিয়ে করে নেই উনি, হ্যাঁ তখন ছিল ওইখানে, আমিও কাজ করতাম। তখন হঠাৎ করে একদিন ওই যে বাসায় থাকতো এক আংটির বাসায়, ওই আংটি আবার ম্যাচ খাওয়াইতো আর কি। তো ওই আংটি আবার দেশে গেছে, তো মানে ওই আমার ফোন দিছে, জান তুমি আমার এসে নিয়ে যাও, আমার অনেক ভয় লাগতেছে, আঙ্কেল একলা করে আর ছোট বাচ্চা। তাই আমি সাথে রাতে মনে হয় 12টা না 1টার দিকে গিয়ে নিয়ে এসেছি আমি যেখানে থাকি আমার ফ্যাক্টরিতে। নিয়ে আসার পরে আমি ওইখানে থাকি, আমরা দুজনে। ভাই তখন জানে না, সকালবেলা যখন দেখছে আমাদেরকে আমি এখানে, তখন আমার কাপড় চাপড় যা আছে সব কিছু দিয়ে গাঠি গুস্তা গোল করে আমার একবারে খালি হাতে মানে বিদায় করে দিল, আমার আর রাখবো না। না, এই ঘটনাটা বুঝলাম না, কারণ আপনারা তো বাড়িতে গিয়েছিলেন, সবাই তো জানে তখন আপনারা বিবাহিত। তারপর আপনার ভাই কেন আপনাকে বের করে? এটা বলতে পারি না, আমার বড় যে বিয়ে করে না। আচ্ছা, সে রাগ করছে। আচ্ছা, ফেয়ার ইনাফ। আমার আগে তুই আগে বিয়ে করবি কেন? না, ওরে এনে রাখছি কি এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান। বিয়ের আগেও এখানে নিয়ে আমি আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসছি, থাকতাম। ওই যে বললাম না একসাথে দুজনে ছিলাম, থাকতাম। কিন্তু তখন ভাই ছিল না, ভাই বাড়িতে গেছিল বা কোনো জায়গায় গেছে। আচ্ছা ঠিক আছে, তারপর আপনাদেরকে বের করে দিল? জি, আমার বের করে দিল। তারপর ওর সাথে শেয়ার করলাম। ওই দিনকে দুজনে না খাইয়াছিলাম, ও আমার জন্য ওও খায় নাই, মানে টাকা নাই পকেটে, একবারে আইসা পড়ছি। তারপরে ওও খায় নাই, সারাদিন ঘুরে পরে আসলাম লালবাগে এসে একটা চাকরি খুঁজতে একটা চাকরি পাইছি। পাওয়ার পরে চাকরিটা করতেছি, করে তারপরে বাসা নিলাম, আপনার বাসা পাকিস্তান মাঠ, ওইখানে বাসা নিছি। ওই যে ফ্যাক্টরিতে চাকরি করে ওইখানে তো করতেছি। আমি রাত্রে যখন যাইতাম, রাত্রে 1টা হোক 2টা হোক, আমি যতক্ষণ রান্না বান্না করে শুয়ে থাকতো, একটা দিনও না খায়া শুয়ে থাকে নাই, আপনার জন্য না খেয়ে শুয়ে থাকতো। তার মানে আপনাকে অনেক ভালোবাসতো, এটা আপনার কথা। আমাদের দুজনে একটা বালিশ ছিল, আমি ওর বুকে ছাড়া ঘুমাইতাম না, ওও আমার বুকে ঘুমাইতো। তারপরে মনে করেন এটা কিন্তু হ্যাঁ, এই
এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। মানে না হাফ হাফ করে, ফার্স্ট রাতের প্রহর ও ঘুমালো, তারপর সেকেন্ড প্রহর মানে ইমাজিনেশনে যাওয়া লাগবে না, বাট ই করে আর কি, তারপরে মনে করেন রিলে বাটনের মতো, তারপর ও ঘুমালো আবার এরকম ঘুমালো, তারপরে বাজার করতাম শুক্রবারে, আমি কুইটা কেটে দিতাম, ওই রান্না করতো, দুজনে অনেক মজা করতাম, মজা করে খাওয়া দাওয়া করতাম। এরকম চলতে চলতে একদিন হঠাৎ করে দেখি যে ওই আসতেছে না, অনেক দেরি হইতেছে। আমি গেলাম আর ওইখানে গিয়ে মূল গল্প বেসিক্যালি এখন থেকে শুরু। হ্যাঁ একটু মেন বর্তমানে আসো তাড়াতাড়ি। যে ওইখানে গেলাম, যাওয়ার পরে ওরা দেখি যে অনেক কাজ করতে আছে। তা আমি একটা বেঞ্চ ছিল, ওই বেঞ্চে বসে কাজ করতেছে, আমি একটা লাথি দিলাম, বললাম যে আমার এত টাকার দরকার নেই, আমার এত কাজ করা লাগবে না। পরে একটা মাস্টার আছে মামুন, ওই হলো ইনচার্জ আর কি, ওই মাস্টারই করে আর হলো কাটিং করে আর কি, ওই মাস্টার বলে। তারপর ওই যা বললো ওই তখন সামনে ছিল না, কাজ করতে হইব, মানে একটু জিদ দেখাইলো। তাই আমি বললাম যে না, আমার এত টাকার দরকার নেই, কাজ করা লাগবে না। তখন দেখলাম ওই যে বালিশটায় বসতো না, একটু মনে হয় প্রিয়, মানে কি বলে বলবো সরাসরি দেখলাম। তারপরে ওরা নিয়ে এসে বললাম, আমার মনে হয় কি ওই জায়গার থেকে ওই কিছু একটা করছে। তারপরে আরেকদিন শুক্রবার ডিউটি করাইছে, ওর নাকি বিরিয়ানি নাকি খাওয়াইছে। তখন তো বিরিয়ানি খাওয়াইছে আর কি কি জানি খাওয়াইছে। খাওয়ানোর পরে এখন আস্তে আস্তে দেখি ওই খালি আমার সাথে মানে রাগ হই, মানে আমাকে সহ্য করতে পারে না। মানে ওই বিরিয়ানি খাওয়ার পর থেকে? জি, বিরিয়ানি দুই দিন ওই ম্যানেজার কি? জি, মানে আমি তো এখানে যাই না বলতে পারি না, তখন তো আর এত কিছু বুঝি না, এত কিছু বুঝতে মানে ওই যে কাজ করে তখন তো আর জানি না। কিন্তু যখন নাকি ওই বিরিয়ানি খাওয়াইছে, আরো আরেকদিন কি খাওয়াইছে, এরকম কারণে মানে বাসায় আসতে পারবো না, এই জন্য ওই খাইছে। ওই কিন্তু অন্য কেউ আসক্ত ছিল না, অনেক বড় বড় মহাজনরা ওরা অফার দিছে বসেরা, কিন্তু ওই কোনো সময় যে ওইও আমার সাথে যে রিলেশনে জড়াইছে আর ডাইনে বামে তাকায় নেই। ওই ইচ্ছা করলে ওই যা মেয়েটা দেখতে কেমন, এই যে আমি দেখাচ্ছি, very pretty and we both have a similarity. তুমিও তো অনেক সুন্দর, তোমার মতো চেহারা তেলা সাকিবের মতো মেগাস্টার হয়ে যেতাম আমি। জি না, লজ্জা দিয়েন না, তুমি সুন্দর, কেউ বলে না তোমাকে? ও বলছে তো, গার্লফ্রেন্ড বলছে। রিফাত লিখেছেন, 4 রাজ্যের রাজকুমারী, আগে শুধু অফলাইনে শুনতাম, এখন আপনাদের লাইভ প্রোগ্রাম দেখছি। লিপি আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম, লাগবে না, যে কোনো একটা ছবি দেখি। জি দেখেন। সুমাইয়া রাহা লিখেছেন, বিউটিফুল, থ্যাংক ইউ। মিথিল আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি। শেখ আনোয়ার, এগুলো কি যে লিখতেছেন আপনি, ভাইটা অনেক সহজ সরল, অ্যাবসলিউটলি। এস রহমান মিশু, একদম যথার্থই বলেছেন আপনি। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আমি আজকে প্রথম লাইভ দেখলাম। জান্নাতুল উর্মিলা, ধন্যবাদ আপনাকে। শুভ রয় লিখেছেন, রংপুর নবাবগঞ্জ থেকে দেখছি, 2018 সাল থেকে অফলাইনে আপনাদেরকে শুনে আসছি, আজকে প্রথম লাইভ দেখছি, তবে অফলাইনটা খুব বেশি মজা লাগে। অ্যাবসলিউটলি। তারপর আচ্ছা, হ্যাঁ, তারপর ওই ম্যানেজারের সাথে কি সম্পর্কে জড়ায় পড়লো নাকি? আমি তো বুঝতে পারি না যে ওর সাথে যে এরকম কিছু একটা হয়েছে, কিন্তু এখন দেখি যে ওর একটা বান্ধবী আসছে, আমি একটা পানি থাকতো না তো, পানি জমে রাখতে হতো, একটা বড় বালতি নিয়ে আসি পানিটা জমা ইয়ার জন্য। ওর বান্ধবী আসে বেড়াইতে আর কি, মুক্তা করে নাম বেড়াইতে আসে, ওই দিনকে এই বালতিটা ভাঙা যায়, মানে বালতিটা ফুটো হয়ে যায়। তখন আমার তখনকে একটু ইয়া লাগছে যে ও এমন করে কি লিগে। তারপরে মনে করেন এরকম আমাকে আর সহ্য করতে পারে না, যে মানুষটা এর ভিতরে আবার যে মানুষটা আমার এত ভালোবাসতো, সেই মানুষটা এখন আমার সহ্য করতে পারছে না। ছবি লাগবে না প্লিজ, কথা বলতে থাকো। তারপর আসলে তো একটু আগে আপুরে দেখাইছি না, অসুবিধা নেই, বলো প্লিজ বলো। সেই মানুষটা এখন দেখতে পারে না তোমাকে। সিলেট থেকে লিখেছেন, এবিএস নাইম লিখেছেন, আপু গুরুকে অনেক সালাম, গুরু আপনাকে সালাম জানিয়েছে। তারপরে ওয়ালাইকুম আসসালাম। ওই আমার এখন সহ্য করতে পারে না, কি হইলো আমি তো বুঝতে পারি না, আমার কথাও শুনতে পারে না, ঝগড়াঝাটি খালি গ্যাঞ্জাম। তারপর আর বাবারা কইলাম, ফোন দিলাম, আর আব্বু আসলো, আর আব্বু এসব মানাইতে পারে না, কিছুই করতে পারে না। তারপরে মনে করেন এই ওই বাড়ি চলে যাব, আর আব্বুর সাথে বাড়ি চলে যাবো, আমি বললাম তো আমিও যাই সাথে। ওই বললো যে না, ওই গেলে আমি গাড়ি তুলে মাথা দিয়ে মরে যাবো বিনা কারণে। কিছুই বুঝতে পারতেছি না। তারপরে এরকম করতে করতে গেল, যাওয়ার পরে দেখি যে ওই অন্য এক জায়গায় বাসা নিছে, আমার বাসায় আসে না,
এখন আমি ওর পিস পিস ঘুরি, আমার কাজ কাম রেখা সব রেখা পিস পিস ঘুরি। ওই ঘুরা ফিরে অন্য অন্য গুল্লি দিয়ে আমার দেখা অন্য গুল্লি দিয়া ঘুরে, কিন্তু বাসার ঢুকে না। তা আমি তো নাচার বান্ধা, আমিও মনে করেন দিয়া করি। ওর পিছে পিছে ঘুরতে ঘুরতে ওর মোবাইলটা নিয়ে নিছি একদিন। নেওয়ার পর ওর রেকর্ডিংয়ে শুনি যে ওই ছেলেটার নাম মামুন, ওই ছেলেটার ভয়েস ওরা কথা বলছে রেকর্ডিং, ওই গান শোনাইতেছে। ওই গান শুনে তুমি যদি নদী হও আমি হব ঢেউ, এইভাবে কেমন একটা গান। তারপরে অনেকগুলি কথা শুনাইতেছে আর কি। কথা শুনি এত কিছু তার মনে নাই, 2013 সালের ঘটনা তো শুনি। তারপরে এরকম করতে করতে ওরা দুজনে কথা বলে, পরে আমি আর তখন আমার সন্দেহ ঢুকে গেছে। তখন আমি সন্দেহ ঢুকে আমি তখন হ্যাঁ আমার এখন হলো কি আমার পুরোপুরি হয়েছে যে আরে ভাই আপনি তখন সন্দেহ করবেন কেন? আপনি তখন কনফার্ম হবেন আপনার বউ আরেকজনকে গান শোনাইতেছে, আপনি সন্দেহ করবেন। তারপরে ওদের বাড়িতে তো গেছি, এর ভিতরে ঈদের মধ্যে ওদের বাড়িতে গেছি, ঈদের মধ্যে ওদের বাড়িতে থাকছি। এদিক দিয়ে আমার ছোট বোনের বিয়া, কিন্তু আমি বিয়ার মেয়ের সাথে কি সম্পর্ক থাকলো পরে আর? যে ভাইয়ের সাথে না, ওই মেয়ের সাথে না, এই যে আসতে বলতে না শুনি না না থাকেনি না, ওই যে বললাম যে এরকম করতে হবে। তারপরে আমি গেলাম, কবিরাজের কথা শুনছি। যাই হোক, বাট মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারছো? না না। মেয়ে কোথায় এখন? এখন ওর কাছে। ওই ছেলের সাথে? জি। কত বছর? আমার ও তো গেছে 2013 সালে। এখন তো অনেক, 11 বছরের ছেলের সাথে আছে। জি, আমি তো অনেক চেষ্টা করছিলাম, অনেক আগে আসার জন্য ইচ্ছা ছিল, কিন্তু তো আসতে পারি না আপনাদের এখানে গল্পটা বলার জন্য। 11 বছর সংসার করতেছে ওখানে? জি নাকি না? জি আছে। ওই ছেলের সাথে মামুন নাকি বললে ওর সাথে? জি মামুন, ওর বাড়ি হচ্ছে বাইজিতপুর। নাম বলা দরকার না তো, ডিটেলস। বাচ্চা কাচ্চা কয়টা হয়েছে ওখানে? ওর এক ছেলে এক মেয়ে। তুমি কি খবর পাইছো, কেমন আছে ওরা? ওই যে মাইক দুর্বল করে মাঝে মধ্যে, ওর শান্তিতে রাখে না, এটা হলো আমার কষ্ট বেশি। ওই নিজেই বলছে। কে কাকে বলছে? তানিয়া আমাকে বলছে। কি বলছে? যে ফোন দিছে, ফোনে কথা বলছে যে মানে 2 বছর পরে আর কি আমার সাথে যোগাযোগ করছে। 2 বছরের ভিতরে আমার সাথে বললো যে তুমি আমার জন্য আর কয়টা দিন অপেক্ষা করতে পারলা না, তুমি বিয়ে করে ফেলাইলা। বিয়ে করছো? বিয়ে করছি আমি 2014 সালে। ওকে মানে বলতে পারি না, ওকে বলার জন্য আমি যেদিকে তাকাই দেখি ওর কোনো সারা শব্দ পাই না, কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারি না। তারপরে কেমন আছে একটা বছর তোমার যে নতুন সংসার? আলহামদুলিল্লাহ। কত বছর হলো? আমি তো 2014 আগস্টে আমাদের বিয়ে। বাচ্চা কাচ্চা কয়টা? দুই ছেলে এক মেয়ে। মেয়ে বড়। কেমন আছে সংসারে? আলহামদুলিল্লাহ। বউ কেমন? ভালো। কেমন ভালো? অনেক ভালো, কিন্তু তার জায়গাটা আর কি মনে পড়ে যে তার কথা তো মনে করো এখনো বলতে পারি না, মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় না বলতে পারবো। বউ জানে? জি জানে, নিয়ে অনেকবার ওর ছবি আমার ও একবার মাঝখানে বলছিল যে তোমার কাছে যে আমার ছবিগুলি আছে কিছু ছবি আমার দুইয়া দিও। তারপর উঠাইছিলাম, ব্যাগে রাখছিলাম, বউ ব্যাগে দেখা অনেক ঝগড়াঝাটি হয়েছিল আর কি। তেমন না মানে বউ কি বলে? কি বলবো, বলে তো অনেক কিছুই। শুনি বলে যে তাহলে এত যে তুইয়া তাহলে এখনো ছবি রাখছে, এখনো যোগাযোগ করে, তাহলে গেলুকা কিলিগা ওই সময়, তাহলে ফালাই থেকে গেলুকা কিলিগা। অবজেকশন দেয় না যে তুমি আমাকে রেখে কেন এভাবে তুমি তার কথা খেয়াল করে? হ্যাঁ বলে তো, আমি বলি যে আমি তো ঠিক মতো বাড়িতে আসতেছি, টাকা পয়সা দিতেছি, আমার ছেলে সন্তানরা আমি দেখতেছি, তোমার তো আমি কি করি না করি এটা তোমার দেখার দরকার নেই। আমি যদি মনে করো বেলেনে যাইতাম, তোমার টাকা পয়সা না দিতাম, তোমার খোঁজখবর না দিতাম, তোমার ভালো না বাসতাম, তাইলে তুমি আমার কমপ্লেন করতে পারতাম। যেহেতু সব দিচ্ছিস তো কমপ্লেন করার সুযোগ নাই। জি, আমি এখন কারোর কথা ভাবছি কি ভাবছি না সেটা তোমাকে দেখতে জি হবে না, তাই তো? তোমার বউকে ফোন দাও। এখন ঘুমায় গেছে, দেখো ফোনে পাও কিনা। না ফোন দিলে আবার এই প্রোগ্রাম তো শুনবে পরে। না ওই শুনবে না। কেমনে বুঝলা? যদি কোনোভাবে ওই শুনলে সমস্যা নেই, তখন ম্যানেজ করে নিন। প্রবলেমটা এখানে যে ও ম্যানেজ না, কিন্তু ওরকম খারাপ কিছু না, আমি ওরকম খারাপ ব্যবহার করতে পারি না, করিও না কোনো সময়। এই মেয়েটার কি কি মনে পড়ে আগের মেয়েটা? ওর প্রতিটা কথা স্মৃতি, তারপরে এর মধ্যে তো আবার আরও কথা আছে আপনি। আর এর ভিতরে বিয়ের পরে আমি ওকে নিয়ে আপনার একটা অনুষ্ঠান শুনতে বৃহস্পতিবার রাত্রে শুনছিলাম, ওই যে আপনার ইয়াতে রেডিও আমারে ছিলেন না, তখন ওই সময় অনুষ্ঠানটা শুই না। তারপরে আপনার ইয়াতে গেলাম, এই বৃহস্পতিবার রাত্রে আমরা বাড়ি যাবো, আর পরে শুক্রবার হলো আমার ভাইয়ের বিয়া, আমার বড়টার বিয়ে করব। তাই শুক্রবার দিন বাড়িতে যাবো না, আমি হলো আমার খালার বাড়িতে যাবো, খালার বাড়িতে ওরা রেখা হয়তো আমাদের বাড়িতে যাবো আমি।
এই উদ্দেশ্য করে বাইরেছি, মানে আপনার প্রোগ্রামটা শুনছি সারা রাত রাত শোনার পরে সকালবেলা ভোরবেলা উঠে গেছি, ওর বাসায় গেছি, ওর বাসায় গিয়ে ওরে নিয়ে আপনার রিক্সা করছি, রিক্সা করে আপনার সিদ্দিক বাজার ঘোরাপট্টি সিটি প্লাজার মার্কেটের পিছনে ওই দিক দিয়ে যাইতেছি, বিআইটিসি কাউন্টারে গিয়ে গাড়িতে উঠবো, তখন আপনার ছিনতাইকারীরা ধরলো 3 জন, আইসা হঠাৎ করে রিক্সা থামায়া মানে পার্টিতে আছে আর লোকে আমার মোবাইল টোবাইল বাই করতেছে আর ওর ব্যাগ নিয়ে গেছে। তারপরে পেটে এখানে একটা পেট পুরাড়ে কাটা দেখাবো, আমার তো পেট কাটা, কারে কি দেখাবি? পুরো পেট কাটা মানে অপারেশন করে সব কাইটা নাকি আবার ড্রেসিং করে পরিষ্কার করে ঢুকাইছে। আমার গোটা কাটা এনতে এনে আমার পুরো নাভি নিচ পর্যন্ত, এই যে এখান থেকে একবার নাভি নিচ পর্যন্ত, এইখান থেকে জি জি। এটা কেটে অপর 2টা পার্ট আলাদা করে ভুঁড়িগুলোকে পাশে রেখে এটা ধুইছিল, পরিষ্কার করছিল। আমার স্বাস্থ্য ভাই বলছে ওরকম সেম তো। এই যে এখানে দাগ আছে, আরেকটা পার্ট দিছে এখানে, এখানে একটা দাগ আছে, চাকু দিয়ে দুটো পার্ট দিছে। প্রোগ্রাম না শুনলে তো এই ঘটনা ঘটতো না, রাতও ভোর হতো না, আর ওই জায়গাতে যাওয়া হতো না। হ্যাঁ হয়তো তো, বাড়িতে তো যাইতামই। ও আচ্ছা, তো বাড়িতে তো যাইতাম না, মানে খালার বাড়িতে আর কি, ওরে রাইখা আমাদের বাড়িতে যাইতাম। আমার বাইরের বিয়ে শুক্রবার দিন, তখন এই ঘটনা ঘটলো। তারা ছিনতাইকারীরা কোন দিক দিয়ে আছে দৌড়ায়, আমরা রিক্সাওয়ালা পাশে আমি দৌড়া গেছি, পিস গেছি, গুলিগুলির ভিতরে কোন দিকে ঢুকে গেছে, সিদ্দিক বাজার ভিতরে পাই নাই। তারপর একটু সামনে পুলিশ আছে, মেয়েটা আমার সাথে কি করতেছে হয়তো আমার ধরে রাখছে, এগুলো মনে পড়ে। জি। তারপরে ওরে নিয়ে গেলাম, ওই আমার নিয়ে সামনে পুলিশ ছিল, পুলিশটা অনেক ভালো, উনি ওনার কথা বলতে পারবো না কোনো সময়, আনিস ভাই, উনি এখন ডিবিতে আছে, খুবই ভালো লোক। উনি যদি না থাকতো আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না, আমি তখনই ডেট হয়ে যেতাম। তারপরে উনি সামনে ছিল, উনি পরে পুলিশ ইয়াতে নিয়ে গেছে, তাদের গাড়ি করে মেডিকেল নিয়ে গেছে। শুক্রবার দিন ডাক্তার নাই, তারপরে আপনার ভোরবেলা নাই, এই যে কী কয় আপনার এই আলট্রাসাউন্ড করে ওই লোক নাই, উনি ফোন দিয়ে লোক আনছে, রক্ত ম্যানেজ করছে, রক্ত ম্যানেজ করে অক্সিজেন লাগায় রাখছে। আমার এরকম ফুইলা গেছিলো ব্যথায়, আর আমি মনে হয় না বাঁচবো এরকম অবস্থা ছিল। তারপর উনি সব ম্যানেজ টেনেজ কইরা তারপরে মনে করেন অপারেশন করাইলো। আমার অপারেশনের সময় আমার ভাই না আসার আগে, আমার বাড়ির থেকে লোক না আসার আগে ওর আব্বা টাকা টুকা নিয়ে আমার চিকিৎসা করেছে এসে। এসব মনে পড়ে খুব, জি। মানে মেয়ের কথা, মেয়ের বাবার কথা, এগুলো মনে পড়ে। ওই সময় অনেক ভালো সেবা করছে। জি, মেডিকেলে। তারপরে আমার কি মনে হয় মেয়েটা হঠাৎ করে পর হয়ে গেল কেন? ওই ছেলেটা অনেক বেটার ছিল সেজন্য নাকি তুমি কোনো দোষ করেছিলে? না, আমি কোনো অন্যায় কোনো কিচ্ছু করি না। আমাদের কোনো আপনি আমার কাছে রেকর্ডিং আছে, দেখা একটু অভাব এবং ওখানে একটু বেশি টাকা পয়সা বা সচ্ছলতা, সেই কারণে চলে গেছে। না, আমাদের সবই তো ঠিক আছিল। ওই তো বলছিল যে আমার ফোনে এখন রেকর্ডিং আছে, ওই কয়েকদিন আগে বলছে ওদের ফ্যামিলির সাথে যে আমি কত সুন্দর সংসার রেখে এসে পড়ছি, এটা আমি এখন বুঝতেছি আমার কত সুন্দর সংসার ছিল। এই জন্য কষ্ট হয়, আর ওরও কষ্ট হয়, তোমারও মনে পড়ে ওর কথা। জি। অনুষ্ঠান শেষের দিকে চলে যাচ্ছি, কিছু ফোন কল নিব, বহুদিন ফোনে কথা বলা হয় না। আর এই কপাল পোড়াকে নিয়ে প্রোগ্রামটাকে আমরা শেষ করে নিয়ে আসবো, সব বাদ দিয়ে বর্তমানে ফোকাস করা। আর একটু কথা ছিল তো, কি বিষয়ে? এই যে মেডিকেলে যখন আমরা অপারেশন করাইছে, ওই আমরা একটা শিশু বাচ্চাকে মা যেরকম যত্ন করে আমরা সেভাবে যত্ন করছে, তাহলে সে আমাকে রাইখা কিভাবে চলে যাবে এটা বলে? আপনার কাছে কি মনে হয় কেন চলে গেছে? সে তো যায় না, তাকে মানে কুফরি করে নিয়ে গেছে। আমি আরো এরকম কত আরো যে কবিরাজের কাছে গেছি। আমার পাশের গ্রামের একটা মামা আছে, উনি হালকা পাতলা একটু কবিরাজি করে, তারপর ওনার সাথে অনেকদিন ঘুরছি, ঘুরার পরে এক জায়গায় গেছি, ওন থেকে বলতেছে যে লাকসামে একটা অনেক বড় কবিরাজ আছে, ওনার কাছে ছবি নিয়ে গেলে স্বেচ্ছায় যায়নি, কুফরি করে নিয়ে গেছে। জি জি, ওই কবিরাজের কাছে গেছি। দেখি তো মানুষ কি বলে, আমার তো ব্রেনে আসতেছে না, যদি একটু ফোন নিয়ে নিই। কলটা নিব, মানে আমাদের ফোনটা একটু বাইরে আছে, যদি টেকনিক্যাল টিম কেউ শুনে থাকেন আমাকে, তাহলে একটু আমাকে ফোনটা দিয়ে যাবেন কাইন্ডলি। টেকনিক্যাল টিম যদি কেউ শুনে থাকেন কাইন্ডলি আমাকে একটু ফোনটা দিয়ে যাবেন। আমরা কেল্লাতে গেছিলাম ঘুরতে,
মিলাদ লিখেছেন আজকে প্রথম লাইভ দেখছি। রুমানা আক্তার মিথিলা আমি মিরপুর থেকে দেখছি। রুমানা আক্তার মিথিলা বলেছেন। রাইবা রহমান শুভ লিখেছেন কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? মাকসুদুর রহমান আমার এখানে রেকর্ডিং আছে অনেক কথা। আমাদেরকে অনেক বন্ধুরা এসএমএস করেন, আমি একটু এসএমএস অসম্ভব সুন্দরী একটা মেয়ে, তা আপনার হিসাব পেলেন না? ভালো লাগছে। হোয়াটসঅ্যাপে কথা বলছি সিলেট গত থেকে রমজানের আগে। করে ফরহাদ আছে, ওইদিকে তানজিনা আছেন। তা আপনার হিসাব পেলেন না টি-শার্টে ভালো লাগে যে কেন এরকম হলো, রাইট? জি। তারপরে গেলাম ওই কবিরাজের কাছে, খবর পাইছি আমি গেলাম একাই, 60,000 টাকা নিয়ে গেছি। আমি ওই টাইম বলছিলাম আর কিছু না, ওদের কথা থাক, উফরি কুফরি গল্প থাক। আমরা কিছু ফোন নিয়ে দেখি যে মানুষ কি বলে। 018490490 এই নাম্বারে একটু ফোন কথা বলবো না? অনেকদিন কথা বলি না কার সাথে, আমি কথা বলবো। যদি বলতে চায় ওরা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড পুরো দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড বন্ধ করে। জি, আজকে যে গেস্ট ও বলছিল যে এটা কি কারণে ঘটলো সেই হিসাব নাকি মেলে না। গল্প শুনেছেন কিনা জানি না, আপনার যদি কোনো বক্তব্য থাকে শুনি তো একটু। কিভাবে আপনি মূল্যায়ন করছেন আজকের গল্প? গুরু, আমি মনে হয় আপনার লাইফে, আমার লাইফে, আপনার জীবনে যা গল্প আছে এবং কোন গল্প মনে হয় না গুরু আমি শুনি নাই। জি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আমার বাড়ি গাজীপুর, কালীগঞ্জ থানা, জামালপুর ইউনিয়ন। জামালপুর ইউনিয়ন, কালীগঞ্জ থানা আর গাজীপুর, রাইট? জি। আর আপনার নাম কি বললেন আরেকবার? আমার নাম মোহাম্মদ আমির হোসেন। তামির হোসেন? আমির হোসেন। আমির হোসেন, আই এম সরি, আমির হোসেন। জি জি, আমির হোসেন জি, প্লিজ বলুন। গুরু, আমি তো আপনার অনুষ্ঠানে যোগ দিতে চাই। আসুন, শান্তুর সাথে আমি কথা বলে নিচ্ছি। আপনি যেদিনে এরপরে ফোন দিবেন আমির হোসেন এ নাম বললেই হবে, আর গাজীপুরের রেফারেন্সটা দিবেন। ডেফিনেটলি শান্তু তা আপনাকে সুযোগ দিবে পরবর্তী প্রোগ্রামে নিয়ে আসার। নেক্সট ফোন কলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, বলেন। গুরু, আমি কি আগামী সপ্তাহে আসতে পারবো? আপনি এটা ডিপেন্ড করছে শান্তুর সাথে যখন কথা বলবেন, তারপরে এটা নির্ভর করতেছে। এটাও তো ঠিক যে স্লটে অনেকেই থাকেন পার্ক করা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন গুরু? কেমন আছেন? ভালো আছি, কে বলছেন? স্যার, ওই যে আমি রংপুর থেকে মৌলানা বক্তা বলছিলাম, আপনার বলছিলাম তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করি আমি। জি জি, অনেক কৃতজ্ঞতা আপনি আমার সাথে ফোনে যুক্ত হয়েছেন। আজকের প্রোগ্রাম শুনেছেন কিনা জানি না, যদি কিছু বলেন। হ্যাঁ, প্রোগ্রাম শুনছি। যে একটা আপত্তিকর কথা আমার কাছে মনে হয় যে কুফরি বা এই ধরনের করে মানুষকে আসলে ডায়ালুট করা সম্ভব কিনা, এই ব্যাপারে যদি কোনো জানা থাকে কিছু প্লিজ বলেন। জানার কিছুই নাই স্যার, আপনার কাছে আমার খুব অনুরোধ থাকবে, মেহরবানি করে ওই নতুন আপুর মাধ্যমে আপনার পার্সোনাল নাম্বারটা এসএমএস করে দিবেন। আমি হাজারো মাহফিলে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার আব্বা আমার জন্য দোয়া করবো স্যার, আপনার বাচ্চাটার জন্য দোয়া করবো। আপনার পার্সোনাল নাম্বারটা আমাকে একটু এসএমএস করে দিবেন মেহরবানি করে। জি, আমি চেষ্টা করতেছি সেটা করার, বাট একবার এই কাজ করতে গিয়ে বড় রকমের ধরা খাইছি। গোটা বিশ্ব থেকে নাম্বার আসতেছিল, ফোন আসতেছিল, বাট আমাকে দয়া করে আপাতত ভুলে রাখছে ওরা। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। মনে হয় পরামর্শ পাওয়া যাবে। ওয়ালাইকুম আসসালাম, কে? ভালো আছি, কে বলছেন? আমি সিলেট থেকে বলতেছি। সিলেট থেকে? হ্যাঁ, প্লিজ বলো। আপনার একটা কথা ছিল। কি কথা বলো? আজ পাঁচদিন থেকে আমার আসলে বাইরে আগে নিজে থেকে নিজের কাছে ক্লিয়ার হও যে কি বলতে চাস। তো লজ্জায় মরে যাচ্ছিস। আগে নিজে কনফার্ম হও, কনভিন্সড হও যে কোন জিনিসটা আসলে সম্পর্কটা কোন পর্যায়ে আছে, দেন আমি কথা শুনি। আসলে আপনাকে অনেকদিন থেকে শুনছি। হ্যাঁ, জান। হ্যাঁ, জান, পরে সুযোগ নিয়ে আবার ডিটেলস কথা বলবো। এখান থেকে মনে হয় পরামর্শ কিছু পাওয়া যাবে না, কিন্তু যা হচ্ছে
সে জিনিসটা বন্ধ হওয়া খুব জরুরি। আমাকে যদি একটা সেকেন্ডের জন্য হলো। ওয়ালাইকুম আসসালাম। কি মিষ্টি কণ্ঠস্বর, কত কষ্ট করে কত সাধনা করে এই ধরনের কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। জি, কে বলছেন? আমি গাজীপুর থেকে শারমিন বলছিলাম। কি নাম? গাজীপুর থেকে শারমিন বলছিলাম। শারমিন, আপনাদেরকে প্রকৃতি কেন এভাবে সৃষ্টি করছে যে ধরনের ভয়েসের জন্য মাথা রাতে সব ঘুরে যায়? অনেক যত্ন করে এদেরকে শুনতে মন চায়। ভাইয়া এই লাভ গুরু গুরুগিরিও বন্ধ হয়ে যায় তখন। জি শারমিন বলুন। ভাইয়া আমার মনে হয় এরকমটা হয়, অনেকে ভুল করে কিন্তু পরে সে ভুলটা বুঝতে পারে। ভাই এরকমটা আমার সাথেও ঘটছে। যেমন আমার হাজবেন্ড, আমার বিয়ে হয়েছে, তারপরে 10 বছরের সংসার রাইখা আমার হাজবেন্ড চলে গেছে আমাকে রাইখা, আরেকটু বিয়ে করছে 4 মাস যাবত। তো উনি গত 2 দিন যাবত আমাকে কল দেয়, উনি আজকেও আমাকে কল দিত। উনি এখনো বলতেছে যে আমাকে উনি অনেক মিস করে, আমার সাথে উনি ঘুরতে চায়। আপনার কি করণীয় এখন? আমি বুঝতেছি না ভাই আমি কি করবো। আমি কারণ যে কথাটা বললেন সে কথাটা কি সত্য? ইয়েস ভাইয়া। এটা বড় মাপের কুত্তার বাচ্চা এগুলো। আপনি যদি আমাকে মিনিমাম শ্রদ্ধা থেকে থাকে, এই কুত্তার বাচ্চাদের দিকে চোখ তুলে তাকাবেন না। আপনার আল্লাহ দোহাই লাগে, আপনার বাবা মা দিব্যি দিয়ে বলতেছি, যখন আপনাকে অসম্ভব রকমের প্রয়োজন ছিল ঘুরে তাকানোর চেষ্টা বা প্রয়োজন মনে করেনি, এই চুতিয়াদের দিকে ঘুরে তাকাবেন না। আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, অভিশপ্ত হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন। বুঝছেন না বুঝেননি? আমার 8 বছরের বুঝছেন না বুঝেননি? আমার একটা 8 বছরের বুঝতে পারছেন না বুঝেননি? বুদ্ধি হয়ে 700-800 কোটি মানুষ পৃথিবীতে। প্রয়োজনে সেপারেশনের পরে কোনো এক পুরুষকে বেছে নেবেন অথবা একার জীবন যুদ্ধ চালায় যাবেন, কিন্তু এই চুতিয়াদের দিকে ঘুরে তাকাবেন না। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরা ধান্দাবাজ, এরা বেয়াদব, এরা নোংরা। বহুদিন পর মাস্তি করার জন্য আপনার কাছে আসতেছে, এতটুকু সুযোগ দিয়েন না। ভাইয়া আমি ওনাকে অনেক লাভ করি। ছি, কিছু বলার নাই। আপনি আমার প্রোগ্রাম আর আজকের পর থেকে শোনেন না, আমাকে ফোনও দিয়েন না। যত আগ্রহ নিয়ে শারমিন নামের এই মেয়েটির কণ্ঠস্বর শুনে প্রেমে পড়ে তার কথা শুনতেছিলাম, ততখানি ঘৃণা ভরে আপনাকে প্রতিক্ষান করতেছি আর বলছি জীবনে আর কোনোদিন ফোন দিয়েন না। অ্যাটলিস্ট আমার প্রোগ্রাম কোনোদিনই কোনো প্ল্যাটফর্মে শোনেন না। ঠিক আছে? বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আমি বুঝতে পারলাম না কেন এই কথাটা বললেন। বললাম কারণ আমাকে ভালোবাসে যারা, আমাকে শ্রদ্ধা করে যারা, তারা এতখানি দুর্বল না যে এই ধরনের পুরুষের প্রেমের জন্য আবার তার কাছে ছুটে যাবে, যে আপনাকে আস্থা করে একদম 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 অবহেলার মধ্যে ফেলে দিয়ে গেছিল। ভাইয়া শুধু আমার সন্তানটার মুখে নো, কারো সন্তান টন্তান মুখে দেওয়া দিই না। এদের কোনো ক্ষমা হয় না, যারা কোনোদিন আপন করে নিবে না। 10 বছর পর ব্যাক করার মিনিমাম কোনো নৈতিক যোগ্যতা তাদের নাই। ভাই আমার বিয়ে হয়েছে 10 বছর, উনি চলে গেছে 4 মাস যাবত। বাকি আপনার সিদ্ধান্ত। অনেক মায়া অনেক মহব্বতের জায়গা থেকে এই কথাগুলো বললাম। যদি যাওয়ার আগে 1000 বার ভাবেন, বড় ক্ষতি হয়ে যাবে না হলে। ভাইয়া আমার জন্য দোয়া করবেন। অফকোর্স যান, দোয়া করি। বাবা মার বাইরে, আত্মীয় স্বজনকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নিয়েন না। একবার ছোট হয়েছেন, একবার পড়ে গেছেন, এবার ধ্বংস হয়ে যাবেন, আর ঘুরে দাঁড়াতে পারবেন না তখন। ভাইয়া আমি বলতে পারছিলাম, আমি সত্যি অনেক লাভ করি। জান, আমার চেষ্টা করতে হবে। বাচ্চাদের জন্য প্রয়োজন হলে চেষ্টা করতে হবে। একার যুদ্ধ একা লড়তে হবে, অথবা কোনো ভালো মানুষের যদি হাত পাওয়া যায় সেভাবে নতুন করে চেষ্টা করতে হবে। কিন্তু এমন একজন বেহা, এমন একজন মানুষকে হাত দেওয়া উচিত না যে মানুষটা আপনাকে 8-10 বছর ডিপ্রাইভ করেছে এবং আপনাকে ফেলে দিয়ে চলে গেছে। ভাইয়া আমি ডিপ্রেশনে চলে যেতেছি। এদের ক্ষমা করতে নাই। ভাইয়া আমি ডিপ্রেশনে চলে যেতেছি। ভাইয়া আমার হালকা করে ভাঙছেন আপনি, এবার যে ভাঙবেন আর ঘুরে দাঁড়াতে পারবেন না তখন। ভাইয়া আমি আপনার সঙ্গে আসতে চাই, আমি আমার লাভ স্টোরি সম্পর্কে বলতে চাই। কারণ ভাইয়া আমার আর ওই বেয়াদবটারে বললেন, যদি আপনার কথা সত্য হয়ে থাকেন, ওকে বলেন যে আমি প্রোগ্রামে আসতেছি, আমার কথা শোনেন, ওই প্রোগ্রামে আসতেছি, তোর যদি কলিজার জোর থাকে প্রোগ্রামে এসে তুই আমার হাত ধরে বলবি যে আমি এই হাত আর কখনো ছাড়বো না, লক্ষ মানুষকে সাক্ষী রেখে দেখি ওর কলিজার মধ্যে জোর আছে কিনা। ভাইয়া আমার কথা শুনছেন না শুনেননি? কি বলবেন ওই ছেলেরে?
এবার যদি আবার চান্স নেয় আপনার সাথে মাস্তি করার, আপনার শরীরে ঘ্রাণ নেয়ার আরেক দফায়, তাহলে কি বলবেন? যে অফকোর্স সেটা সম্ভব, আমি চ্যানেলে যাচ্ছি, মিডিয়ার সামনে লক্ষ মানুষের সামনে কথা বলতেছি, তুই আমার পাশে দাঁড়িয়ে বলবি যে আমি এর হাত আর ছাড়বো না, দেখি তোর কলিজায় কত জোর, বলতে পারবেন? জি ভাইয়া। দেখেও একটা সাহস দেখায় কিনা, তাহলে বুঝবো যে ঠিক আছে। আরেকটা কথা ভাইয়া, আর কোনো কথা নাই, এটা পারবেন কিনা? শেয়ার করতে পারি, শেয়ার করতে। ওকে, রাখলাম। বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া। আর তোর কিছু বলার নাই, যেহেতু অনেক ভালোবাসায় বাঁধনে বেঁধে রেখেছিস আমাকে বহু বছর, এত বড় অভিশপ্ত তুই হয়ে যাস না যে কে কবে কয়দিন পালছিল, কবে কি রাখছিল, এটা কোনোভাবে দিন শেষে কোনোভাবে মিনিংফুল না। এই মেয়েটিকে চিনিও না, জানি না, আমি এভাবে কথা বলাটা আমার রাইটও নয়, তাও বলতেছিলাম এই কারণে যাতে এমন বাজেভাবে বলি যাতে করে একটা মানুষ একদিন দুই দিন সম্পর্ক দেখে 10 বছর ওর ব্যাক করতেছে, ওর প্রেমে যেন পাগল হয়ে না যায়। পাগল হয়ে গেলে কি হবে? তার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই ধ্বংস হয়ে যাবে। সেজন্য ওইভাবে কথাগুলো বলতেছিলাম, যদি ওকে ওইভাবে কথা বলো রাইট আমি রাখি না, কারণ এটাকে আমি চিনি না, জানি না পর্যন্ত। কিন্তু এই মেয়েটা যখন ওইভাবে ওই ট্র্যাকের মধ্যে পড়ে যাবে, তখন মেয়েটা কি বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই ধ্বংস হয়ে যাবে। একই কথা তোর জন্য, ধ্বংস হয়ে যাস না। আমার কথা কি ধ্বংস, আর কোনো কথার দরকার নেই, ধ্বংস হয়ে যাস না, ধ্বংস হয়ে যাস না, ধ্বংস হয়ে যাস না। ওই মেয়ে তোর প্রীতিতে পাগল হচ্ছে 2 বছর পরে, বা অমক হচ্ছে, আরেকজনের শরীরের গান তার শরীরের মধ্যে নিয়ে নিয়েছে, ওর স্পার্ম নিয়ে খেলাধুলা করেছে, তোর ঘেন্না হয় না? তুই তো ভালোভাবে রাখছিলি, অন্যায় তো কিছু করিসনি বাপ, করেছিস? সে অবস্থায় তোকে ওই ঘরের মধ্যে ফেলে গিয়ে তার স্পার্ম নিয়ে খেলাধুলা করেছে, তোর লজ্জা করে না? তোর ঘেন্না হয় না? ওই ছেলেকে আমি অনেক, তোর বমি হয় না? বমি হওয়া উচিত কিনা? হ্যাঁ, বমি তো হওয়া উচিত। সো হঠাৎ করে আবার ওখানে কোথায় বাঁশ খাইছে, আবার কাম ব্যাক করে এসে বলতে তোমার জীবনই ভালো ছিল, এইখানে আগলা প্রীতি দেখানোর কোনো সুযোগ নাই। এখন তুই যদি পারিস আবার যা, কিন্তু আমি কষ্ট পাবো যে আমার একটা ফ্যান আমাকে ভালোবাসে, আমার একটা ছেলে এরকম নপুংসক হবে। আমার মনে হয় একটু বলি, আর বলি কিছু না। এক মিনিট টাইম, গুরুর আজকে শরীর ভালো না, তো গুরু বেশিক্ষণ আসলে রাখতে পারবো না। তারপরে ওদের বাড়িতে ও ঠিকানা নিয়ে ওদের এই গল্প বাদ, প্যানপ্যানানি বাদ, কি সিদ্ধান্ত কি তোর? এই যে ঘরে যে বউটা জান দিয়ে তোকে ভালোবাসতেছে, এত কিছু জানার পরেও সব অবস্থাতেই মানিয়ে নিচ্ছে, যেমনটা তুই বললি, শান্তও বলছিল ও এটা ম্যানেজেবল, এটাকে ম্যানেজ করা যায়, তাই ম্যানেজ করতেছিস, জানলেও ব্যাপার না, জানিস যে তুই ম্যানেজ করে নিবি। এও যদি বিট্রে করে কোনো একদিন বসে, মেয়ে মানুষের কখন কোন ক্যারেক্টার প্লে করে এটা কিন্তু তো জানার কথা না, তখন কি করবি? তো আমছালা সবই যাবে, বর্তমানটাও যাবে না। ওর কাছে ওই ছেলেটার কাছে অনেক হাত জোর করে করছিলাম, কান্না করছিলাম, মানে ফোন দিয়ে আর কি, নেওয়ার পরে সাথে সাথে আর কি জানার পরে, আর ওর বাড়িতেও গেছিলাম আমি, ছেলেটার বাড়িতে। আমার নাগরে নেওয়ার জন্য তার নাঙের কাছে হাত জোড় করতে হয়েছে, তার লজ্জার ঘৃণার কিছু হতে পারে না। চিন্তাম না, তুই আমার ভক্ত না, তুই আরেকজন কার কথা বললি, তারও তো ভক্ত, কি নাম জানো? হ্যাঁ, ওকে ভালোবাসিস তুই, ইউ আন্ডারস্ট্যান্ড, আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড। ওর বাড়িতে, ছেলের বাড়িতে গেছি, ঠিকানা নিয়ে যাওয়ার পরে আবার 2 কেজি মিষ্টিও নিয়ে গেছিলাম। প্রোগ্রাম শেষ করতেছে আমি, নো ঘৃণা, বমি, ওই বলতেছে তোমার যদি মাইরা ফালাই দে, তুমি যে আসছো, আমি ঘৃণা, আমি যে আসছি, ওই শরীরে কোনো একটা ছেলে স্পার্ম নিয়ে খেলতেছে, আর তার কাছে পায়ে পায়ে ঘুরতেছিস যে আমার বউটারে ছেড়ে দাও। এত দুর্বল মানুষ আমার কখনো ভালোবাসা মানুষ হতে পারে না। অনুষ্ঠান শেষ করছে, 13 সালের ঘটনা, না 13-14 মায়ের বাপ, এই মেয়ে আবার ব্যাক করতেছে, মারতেছে না, বাস খাচ্ছে, ব্যাক করবে না। এই মেয়ের মায়ের বাপ, আমি দেখাইছি সুন্দরী মেয়ে মনে হচ্ছে, আমি এখন থেকে ব্রেনের মধ্যে নিয়ে নিলাম, এরকম চেহারার মেয়ে দেখলেই ভেবে নেবো যেটা 2 নম্বর। তোর এখন উচিত হবে, 3টা বাচ্চা না, আর বর্তমান বউ না, আর পা ধরে পড়ে থাক, তোর কপাল যাতে কিছু জানার পরও ওই বউটা তোরে ভালোবাসে, এর বাইরে কিছু বলার নাই। অনুষ্ঠান শেষ করে ওরা কিন্তু এখন আমার যে ডিপোজ পেপারটা দিছে, এটাও কিন্তু আমি পাইনি। কোন মেয়ে? ওই যে ওই ছেলেটা ওর বাড়িতে যখন গেছি, 13-14 ঘটনা, জি, ওই ছেলেটার বাড়িতে যখন গেছি তখন আমাকে একটা কাগজ দেখাইছে, এটা দেখে শুনবো আমি। আবার যাইতে চাস নাকি? তাহলে ফোন দি, না ম্যানেজ করে দি, 2 বোনে থাক, উপরতলা এই মেয়ে থাকবে, নিচতলা এটা ম্যানেজ করি, এটা আমি পারবো। কিন্তু না গুরু, আমি এই জন্য না, কি চাস? আমি গল্পটার কি কষ্টটা কেউ আর বলা দরকার নাই, শেয়ার করতে পারি না, ওই গল্প শুনবো না। ওই মেয়েকে কি লাগবে কিনা? না, তাহলে এই মেয়ে আর 3 বাচ্চা, ঠিক আছে, জি, হ্যাঁ, এখানে কি সুখে থাকা যায়? জি, এখানে সুখে আছি, চেষ্টা করা যায়, জি, নাকি ওই মেয়েকে লাগবে? না, ওই মেয়েকে লাগবে না, কিন্তু আর যে স্মৃতিগুলি এগুলি আর কি বলতে পারি না, এটি আর কি সমস্যা।
আর ওই যে ট্রিটমেন্ট করছিল, বাচ্চার মতো করে লালন করছিল, সংসারে থাকছিল সুন্দরভাবে, এটা এগুলো বলা যায় না, তাই তো? ওদের বাড়িতে একবার আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, ওখানেও সেবা করছিল, আমি বমি করছি ওর অন্যের মধ্যে হাত দিয়ে ধরছিল, ওনা দিয়ে দিয়ে আবার তোকে ঘরে রেখে আরেকজনের স্পার্ম নিয়ে খেলতেছিল। স্পার্ম মানে বুঝিস তো? তখন না না, কিছুদিন পরেই ওই যে তুই যখন থাকলে, ওই যে চাকরিতে গেল, এটি তো ওই সম্পর্কের এই ভালোবাসার মায়ের বাপ, যখন আমি বুঝাতে পারছি। যখন গেছি ওদের ছেলেটার বাড়িতে আমার কাগজ দেখাইছে। এই যে দেখেন, শেখ আনোয়ার একটা কথা বলেছে, আমি একটু আপনার উদ্দেশ্যে বলি। সাধারণ জ্ঞান যাদের আছে, কুফরি করে, তাদেরকে নিয়ে যেতে পারে না। আসলে এই মেয়েটার মন মানসিকতা এমন ছিল, তাই চলে গেছে। মহিউদ্দিন ভাই, আপনাকে বলছি, আপনার সংসার নিয়ে এগিয়ে যান, শুভকামনা রইল আপনার জন্য। বুঝতে পেরেছেন? এই যে কুফরি বলেন বা এটা বলেন, ফালতা মুখলা নোকরামি করে ওটা নিয়ে আছে, তুই তো মন বুঝ দিচ্ছি কুফরি করছে। তাই তোর বউ যদি যে কথাগুলো বললি সেগুলো যদি সত্য হয়ে থাকে, এর মতো চুতিয়া মেয়ে দুনিয়াতে নাই। এগুলো থেকে দূরে থাক, জীবনে যদি সত্যি শান্তি তারপরে আমি গেছি যে আমার কাগজ দেখাইছে আমি নাকি মদ খাই, গাঁজা খাই। ওই ছেলেটা সব লিখছে আর কি, আমার নাকি ডিপোজ কাগজ পাঠাইছে, আমি কোনো কাগজ টাগজ পাই নাই। কিছু অনুষ্ঠান শেষ করি। ওদের বাড়িতে আমি গেছি কিশোরগঞ্জ, আপনার শৈশবপুর গ্রাম, বাইজিতপুরে। ওই ছেলেটার বাড়ি। আমার বলে মাইরা ফালাই দিব, কেউ জানবো না। আমি মাইরা ফালাই দিলে আমার কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে কেউ জানে না, আমি কেউ না জানে আসছি। অনেক বৃষ্টির মধ্যে আমি মনে করেন আধা ঘন্টা ওদের গ্রাম ঘুরা বিশ্রায় বাই করছি ওদের বাড়ি। ওই বলতেছে ওদের পাশে একটা পুকুর আছে, ওইনে বলতেছে যে মাইরা আমার ওইনে যদি ফালাই দেয়, তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে পড়ছ। আমি বললাম যে আপনি তো আমার কলিজাটা নিয়ে পড়ছেন, আমি থাকি কেমনে, যদি মাইরা ফালাই দেই। মেয়েরা, আমি বলছি যে আমার মেয়েরা ফালাই দিলেও সমস্যা নাই। মেয়েটা আসে নাই আপনার কাছে? ওরা তো আটকে রাখছে একটা রুমে। আমি যাওয়ার পরে চিৎকার শুনছেন, হ্যাঁ, বের হওয়ার চেষ্টা করছে না, বের হওয়ার চেষ্টা, আমি যাওয়ার পরে দেখছি ওরা তাড়াহুড়ি করে ওরা রুমের ভিতরে আটকে রাখছে। আচ্ছা, তারপরে আমার ভাত খাইতে দিয়েছে, আমার ভাত তো গলা দিয়ে নামে না। আমার বলতেছে আমার মায়েরা, খাইতে বসছিলি? আমি তো বসবো না, মানে আমার সামনে এনে দিছে, যেখানে বসছি ওইখানেই। ভাই তুই, আমি তো ধরেই নাই কোন পৃথিবীর মানুষ আমি জানি না। আচ্ছা, তুই আমার কেউ না, তুই আমার সাথে তাই না তোর। তারপরে ওই আমার কাগজ দেখাইছে আমি নাকি মদ খাই, গাঁজা খাই, তারপরে আপনার যৌতুকের জন্য ওরে মারামারি করি। আচ্ছা, সেটা তো করবেই, কারণ হচ্ছে তখন তার ওর কাছে বলার কোনো জায়গা ছিল না, তাই না? কারণ ও তো আপনার বউ ভাগায় নিয়ে আসছে, ভাগায় তো নিয়ে আসে নাই, আপনার বউয়েরও কনসেন্ট ছিল, সেজন্যই আসছে। এখন দুইজন মিলে যে একটা জায়গায় আসছে, আপনি গেছেন বউ নিয়ে আসতে, আপনার বউ আপনি নিয়ে আসতে গেছেন, গিয়ে দেখলেন যে তার বিয়ে করা বউ হয়ে গেছে। এখন সে কি বলবে? বেচারা তো বলবেই যে আপনি তাকে মারামারি করেন। এখন সেটা তো সে বানায় নাই। তারা তো আর ডিভোর্সের কাগজ টাগজ আমাকে দেয় না, আমি কোনো সাইন টেন করি না এখন পর্যন্ত। আমি ডিভোর্সের কাগজ পাইনি। আপনি আদালতে চাইতেন যে আমাকে ডিভোর্স না দিয়ে আমার ওয়াইফ আরেকজনকে গিয়ে বিয়ে করছে, আপনি ওইটাও করতে পারেন নাই তখন, কারণ আপনি ছিলেন প্রেমে অন্ধ। যে যেখানে বলছে কবিরাজ ফকির, আমি ওইখানে গেছি, মানে 1-2 লাখ টাকা খরচ করছি আর কি, নষ্ট করছি। আর একটা কবিরাজ আপনাকে ঠিক করতে পারে না? আচ্ছা, তার মানে আচ্ছা, আপনারা যারা দেখছেন আমাদের আজকের প্রোগ্রাম, আশা করি আপনারা নিজেরাই আসলে গল্পের এন্ডিং কিংবা অন্তিম মুহূর্ত কি হয়, মানে এন্ডিংটা কি, ওই জায়গাটাও চিনতাম না। ওদের বাড়িটা ওই একটা আন্টির কাছ থেকে আমি ওর বাড়ির যে অফিসে চাকরি করতো, ওই অফিসের আন্টি আবার ওই এলাকার বাইজিতপুর, কিশোরগঞ্জ, তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে গেছেন। আচ্ছা মহিউদ্দিন, আমরা একদম লাস্টে আছি, হ্যাঁ, আপনাকে মাত্র 20 সেকেন্ডে দেয়া হয়েছে, আপনি কিছু বলতে চান একদম লাস্টে? জি, বলতে চাইলো, বলতে থাক, ততক্ষণ বলতে শেষ না হবে, এটা যেন কষ্ট না হয় যে তুই এখানে আসছিস, কথা মনে কথা বলতে পারিস না, এই কমপ্লেইন যেন আমার বিরুদ্ধে না হয়। বলতে থাক, যখন শেষ হবে তখন আমরা চলে যাব। না, ওই যে ওরা যে বললাম যে আমার কষ্টটা এটাই, ওই যদি না জানতো আমাদের সংসারের কথাটা, মামুন, ওই যদি না জানি না আমার ওরে নিয়ে যাইতো, আমার কোনো কষ্ট ছিল না। একটা মানুষ যাই না শুই না এত মানুষের মনে একটা কষ্ট দেয়, এটা তো আল্লাহ সহ্য করবে না। ও যে নিয়ে গেছে, ওরে তো ও সুখে রাখতে পারে না, ওরেও মায়ের দূর করে নাকি। ওই আমার ফোন দিয়ে বলে এখন, মানে 6 বছর পরে। এটা বিশ্বাসযোগ্য হয় মহিউদ্দিন যে আপনার সাথে এই মানুষটার যখন আলাদা হয়ে গেছে, এই মানুষটা আপনার ওয়াইফকে যখন ছেলেটা নিয়ে গেল, তারপরে 1 বছর টানা কোনোভাবেই আপনার ওয়াইফ আপনার সাথে যোগাযোগ করতে পারে নাই? না, 2 বছর পরে আমার সাথে যোগাযোগ করছে। 2 বছর পরে আপনার সাথে যোগাযোগ করছে, ততদিনে আপনিও বিয়ে করে ফেলছেন। এই 2 বছর কেন সময় নিল? তারপর ওর প্রতি আমার একটা জিদ ছিল ওই ছেলেটার প্রতি। তারপর একটা সন্তান হয়েছে, আমি ওর বাড়িতে গেছি ফরিদপুরে দেখা করতে, তখন ওর ছেলেটা নিয়ে আসছে আমার জন্য পেয়ারা, সবেদা ফল আর কি নিয়ে আসছে। তারপর লঞ্চে উঠছে, ওরা লঞ্চে বলছে যে তুমি ইয়া করো, এই বসো, আমি ওরা একটু ফল চিপস কিনা জুস কিনা দিয়ে নিয়ে আসি। তা আমি আবার শয়তানি ঢুকে গেছে আমার মনের ভিতরে, একটা স্পিড বুট
ওরে নামায় নিয়ে ওর লঞ্চে রেখে স্পিড বোর্ডে করে ওর ছেলেটার আমি নিয়ে এসে পড়ছিলাম। ওনার ছেলে আপনি নিয়ে জি, ওর মানে মামুনকে ধরার জন্য আর কি। মামুনকে ধরে আপনি কি করবেন? কিন্তু আমি তো বুঝতে পারি না যে আসলে কাজটা করার আমার ঠিক হয়েছে কিনা। মামুনকে আমি ধরে আপনি কি করবেন? মানে আমার মানে মাথায় মানে তখন আর মাথায় যে কোনো মূল্যে মেয়েটাকে চাই, এ হচ্ছে আর যে উদ্দেশ্য। কোনো- তখন তো আপনি বিয়ে করেন নাই? জি তখন বিয়ে করছি। তখন বিয়ে করছেন, বাট তখন আপনি নিয়ে আসছেন জি, একটু কষ্ট দেওয়ার জন্য আর কি। কষ্ট জি দেওয়ার জন্য, কিন্তু কষ্ট তো আর পায় নাই, তারপর তো আবার ফেরতই দিছেন, তাই না জি। ছেলেটাকে? আচ্ছা যাই হোক, আমরা বোধহয় আর না জাকির হোসেন বলেছেন সে কিভাবে খাবার খাইতে বসলো। দীপু লিখেছেন জীবনে এইসব প্রেম ভালোবাসা কিছুই রিয়েল না, সবই ফেক, জীবনটা যুদ্ধ করে বাঁচতে হয়, নিজের জীবনকে নিজের মতো জান তোমার কথা আর কিছু বলবে না, আর কি বলবো, আপনারা শুনতে চাইতেছেন। না? শুনতে চাচ্ছেন? আমি অনুষ্ঠান শেষ করছি, জি। বাট এই ধরনের প্রেম যেন না কোনোভাবেই না থাকে। আর সব দর্শকদের উদ্দেশ্যে আমার একটা বলার যে এরকম যেন যাই না শুনে কারোর জীবন নষ্ট না করে। আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া বেল এনে যাইনি, নষ্ট হয়ে নেই। মানে একটা আমার নেশা ছিল, খালি ওর কিভাবে ফিরে আনবো এই নেশাটা আমার ছিল, এই নেশা এই এখনো জন্য আছে আর কি। না এখন আর নাই এই নেশাটাতে আর কি। আমি অন্য কোনো নেশাতে বা আমার জীবন আমি এ নেশা লাইফটা কি নষ্ট এখন করিনি নাই? আর কি। এ নেশা নাই ছেলে মেয়েটাকে ফিরে নেওয়া? না এই নেশাটা আর নাই, কিন্তু ওর স্মৃতিগুলি এখন এই যে 6 বছর ওই যে ওর ছেলেটা আনার পরে 6 বছর পরে আমার ফোন দিছে 2023 সালে 17 সালে আমার সাথে ওর সাথে যোগাযোগ বন্ধ, আর কোনো যোগাযোগ করে না। এমনি বাড়িতে গেলে যোগাযোগ করতো, ওদের বাড়িতে গেলে যোগাযোগ করে। আর 23 সালে আমার সাথে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমি কে বলো তো? আমি বললাম তুমি আমার জান তানিয়া রূপসী, দুইটা নাম ওর। তখন বলতেছে তুমি এখন আমার নাম মনে রাখছো? আমি তো মনে রাখবো না, আমিও আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার তোমার নাম্বারটা বলতে পারবো না, তোমার নামটাও বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। এত অল্পতে নিতে পারবো না। আচ্ছা আসাদ আহমেদ লিখেছেন, আচ্ছা থ্যাংক ইউ। গুরুর কাছে হ্যান্ড ওভার করছি, ঠিক আছে? জি। অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য অনেক অনেক দোয়া। এবং এটা ঠিক যে আমরা এন্টারটেইনার, দিন শেষে প্রোগ্রামের স্বার্থে অনেক কিছুই ধৈর্য ধারণ করতে হয়। ইট ডাজন্ট মিন যে আমাদের ধৈর্যের এতখানি পরীক্ষা নেওয়া হবে যে একটা মানুষ এইভাবে সব কিছু কাছে পাওয়ার পরে সব কিছুকে পর করে দিয়ে এরকম একটা ব্যবচারে মেয়ের জন্য পাগল হয়ে যাবে। এটা দোষের এটা মেনে নেওয়ার মতো না। একটা মেয়ে যখন তার প্রয়োজন পড়তেছে সেই ছেলেটিকে ডাম্প করে দিয়ে আরেকজনের হাত ধরতেছে, আবার যখন প্রয়োজন পড়তেছে 2 বছর হোক 4 বছর পর আবার তাকে জিইয়ে রাখতেছে যাতে করে চাইলেই তার কাছে ফিরে আসতে পারে। আর এই ছেলেটি সেটাতে কনভিন্সড হচ্ছে, আমি যতই বোঝানোর চেষ্টা করি না কেন ছেলেটি কখনোই হয়তো এই জায়গা থেকে সরে আসবে না। এটাই হয়তো অদ্ভুত রকমের একটা সাইকোলজি হিউম্যানের, মানে এটার ব্যাখ্যা কোনোভাবেই চলে না যে কেন মানুষ যাকে ভালোবাসে তার সমস্ত দোষকে আপন করে নেয়, কেন তাকে পর করতে পারে না। হিউম্যান সাইকোলজির এই জিনিসটা কখনোই হয়তো ইনভেনশন হবে না, যে কারণে আমি এতে আমার পক্ষে কখনো সমাধান দেওয়া সম্ভব না। এর মাঝে আবার আমার বলছে যে তুমি আর কটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলা না? আমি বললাম যে আমি যদি অপেক্ষা করি 1 বছর 13 আর 14 তোমার সব কথা মনোযোগ দিয়ে শুনেছি জান। আমি বললাম এই কথাগুলি বলিনি গুরু। না বলেছো তুমি, 13তে বিয়ে হয়েছিল ওর, ছাড়লো, 14তে তুমি বিয়ে করে ফেললা ওকে ভোলার জন্য, তাই তোমাকে বলেছে। তার 2 বছর পরেও বিয়ে করে, তাই তোমাকে বলেছিল যে আমার জন্য একটু ওয়েট করতে পারলা না। দেখো কত মনোযোগ দিয়ে 2 বছর পরে বিয়ে করে নাই তো। ও কবে বিয়ে করে? ওই তো আমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমার সংসার করার অবস্থায় তো নিয়ে গেছে, নিয়ে গিয়ে তো বিয়ে করে ফেলেছে, মানে 13তে নিয়ে গেল। জি, 13তে। আর তুমি ওকে ভোলার জন্য 14তে বিয়ে জি, করলা। 1 বছর পরে আর কি। এক্স্যাক্টলি, তখন সে বলেছে তুমি আমার জন্য একটু ওয়েট করতে পারলা না। জি। তার মানে ওখানে একটু খাবার দাবার খাইলো, ওকে ওর স্পার্ম নিয়ে একটু নাড়াচাড়া করলো, একটু মাস্তি করলো, তারপর দিন তোমার কাছে আবার আসলো, আবার তুমি তো নিবাই। কিন্তু সেটা অবাক হয়ে গেছে যে তুমি দেরি করে এই কথাটা 1 বছর আগে বলছে আর কি যে তুমি আমার জন্য আর একটা কয়দিন অপেক্ষা করতে। মজার ব্যাপার যে আমার আর তোমার মধ্যে এক জায়গাতে অনেক বড় পার্থক্য, যে আমি যেটাকে রুচির মধ্যেই ধরতে পারতেছি না সেটাকে তুমি ভাবতেছো যে এমন তো করলেও করা যেতে পারতো। আর সবচেয়ে বড় কথা, ওই ছেলেকে ম্যানেজ করার জন্য গেছো, ওর বাড়ি পর্যন্ত গেছো, আমি এটা শুনতে নিতে পারতেছি না। না তোমার জীবন তোমার কাছে, বাট আমি তো ভাবতে পারি না যে এরকম হইতে পারে কোনোদিন। আমার মনে করেন আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেছিল, মানে এত ভালোবাসতো আমারে, ওই আমার খুব ভালোবাসতো, কিন্তু কি করে যে কি হয়ে গেল মানে বলার কোনো ইয়া রাখে না। আমি জানি আজকের পর থেকে আমি একটা এরকম ডাইহার্ট ফ্যান হারালাম, কারণ এত ভালোবাসতা তুমি আমাকে, কিন্তু আজকে তোমার মনোযোগ দিয়ে কথা না শোনার কারণে তুমি আমাকে হারালাম। বাট না সত্যি আমি শুনতে চাই না এরকম মানুষের কথা। পরে আমি বললাম যে নাপুংসক মানুষের কথা আমি শুনতে চাই না, এরকম হিজড়া টাইপের কথা শুনতে চাই না। যে মানুষটা এত ভালোবাসা পাওয়ার পর 3 ছেলে বাচ্চার ভালোবাসা, সে সাথে বর্তমান বউ পাগলের মতো নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসে, সেগুলোকে মেকি মনে হয়, যেহেতু এটাকে গ্র্যান্টেড মনে হয়, সস্তা মনে হয়, আর ওই
ফকিন্নির ভালোবাসা পাওয়ার জন্য যে বিভিন্ন মানুষের স্পার্ম নিয়ে খেলাধুলা করে, তারা ভালোবাসার জন্য মুখিয়ে থাকে, এ কোনোদিন আর যাই হোক আমার কখনো ফ্যান হতে পারে না। বিদায় নিচ্ছে আজ। আচ্ছা, অনেক কমেন্ট আসছে, অনেকেই কমেন্ট করছে যে মহিউদ্দিন ভাই আপনি লাইফে এগিয়ে যান, সেই মেয়ে কখনোই আপনাকে ভালোবাসে নাই, তাবিজ তাবিজ তোমার এগুলো আসলে ভুল কথাবার্তা, আপনাকে কখনোই ভালোবাসে নাই, অথবা ভালোবাসলেও সেটা ক্ষণস্থায়ী ভালোবাসা ছিল। বুঝতে পেরেছেন? আজকে এই পুরোটা প্রোগ্রামে গুরু আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করেছিল, তাবিজ তোমার এগুলো কিছুই না আসলে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে সেই মানুষটা হয়তো আপনাকে একটা সময় ভালোবেসেছিল, তারপর তার মোহ কেটে গেছে, সে অন্য কোথাও মুভ করেছে, এটা করতে পারে। কারণ হচ্ছে আবার এতদিন পরে এসে আমরা মানুষ তো একটা সবসময় বেটার অপরচুনিটির দিকে খুঁজে, মানে ভালো কিছুর দিকে মানুষ আসলে এগিয়ে যায়। তারপর যখন সেই ভালোটা ভালো হয় না, তখন আবার মনে হয় যে না, পেছনেরটাই আসলে ভালো ছিল। সো এইটা আপনার সাথে ঘটতে পারে, ঠিক আছে? আপনি অতিরিক্ত সহজ সরল, এই ব্যাপারটা বোঝাই যাচ্ছে, যার কারণে আপনি পানিকে পানি দেখতে পাচ্ছেন না। আপনি মানে আপনি এখনো কোন দুনিয়ায় যে আছেন, আমি অবশ্যই মানে দোয়া করব যাতে আপনার এই বিষয়গুলো আপনি অনেক ক্লিয়ারলি বুঝতে পারেন। না, এর ভিতরে আবার এই যে আপনি 1 বছর আগে দেখা করে আসছি ওদের বাড়িতে গিয়া, ওই বাড়িতে যাইনি, মানে ওদের যে মালিগ্রাম স্থানে গেছি, ওখানে দেখা করে আর বাচ্চারে মিষ্টি মিষ্টি দই টই অনেক কিছু কিনা দিছি। আমার বলছে দেখা করতে, তারপর আরেকবার বলছিল যাইতে, যে চলে যাবো শ্বশুর বাড়ি, তুমি আমার সাথে আরেকবার একটু দেখা করে যাও। পরে আর আমি যাইনি। কেন? মানে এই মেয়েটারই বা প্রবলেমটা কি? আমার কথা হচ্ছে, সে যখন নিজে ইচ্ছে করেই অন্য কারো কাছে অন্য কোনো সংসারে চলে গেল, সে তো আসলে কোনো জায়গাতেই তো সে লয়াল থাকতে না, পারলো না। ইচ্ছা করে তো যায় নাই সে, ওই তো আরে ভাই, কিন্তু আরে ভাই রে, আপু শুনেন, এটা এক্সিস্ট করে না রে ভাই। আপনি আমাকে যতই বোঝান, আমি তো এই জিনিসটা বুঝবো না। এটা আপনার মন বুঝছে, আপনি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছেন যে সে ইচ্ছা করে জানে, তাকে ভাগায় নিয়ে গেছে, এই জিনিসটা আপনি বিশ্বাস করছেন, ঠিক আছে, আই রেসপেক্ট দ্যাট। এটা আমি বিশ্বাস করি না, এটা গুরু বিশ্বাস করে নাই যে সে মানে একটা মানুষকে এরকম, একটা গ্রোন আপ একটা মানুষকে এরকম হুট করে মানুষ ভাগায় নিয়ে যেতে পারে, এটা এই দুনিয়াতে এক্সিস্ট করে না। ঠিক আছে, আপনি স্টিল নাও বিশ্বাস করছেন, সেটা ঠিক আছে। তবে আমি বলবো, আপনি যেই সম্পর্কে এখন আছেন, আপনার বউ, আপনার বাচ্চা, এবং তারও সংসার আছে, তার বউ এবং তার বাচ্চা, তিনি তো কোনো জায়গাতেই লয়াল না, এবং আপনিও কোনো জায়গাতে লয়াল না, ঠিক আছে? না, আমি বললাম ওরে যে তাহলে আমি যদি তোমার অপেক্ষা করতাম এতদিন, তা তুমি কি আসতাম না, এটার গ্যারান্টি কি? আসলেও আপনি অ্যাকসেপ্ট না, করবেন। এখন তো আমি বিয়ে শাদী করছি, আমার ছেলে মেয়ে আছে। আপনি যদি এখন তাকে অ্যাকসেপ্ট না করেন, আপনার এটাও উচিত নয় যে আপনি তার সাথে দেখা করেন, আপনার ওয়াইফ জানে না, আপনার ওয়াইফ আছে, আপনার বাচ্চা আছে, আপনি এখনো যে ইমোশনালি একটা জায়গায় ইনভেস্টেড, এই জিনিসটাও কিন্তু ঠিক না। কারণ আপনার এখন সমস্ত ইমোশন, মাথা, মগজ, বুদ্ধি, বিবেচনা, চেতনা, সবকিছুতে আপনার ওয়াইফ, আপনার পরিবার থাকা উচিত। আপনি যে এখনো কথা বলেন, আপনার যে এখনো একটা ইমোশন কাজ করে সেই মেয়েটার প্রতি, এটাও কিন্তু এক ধরনের ডিসলয়ালটি আপনার ওয়াইফের ব্যাপারে, ঠিক আছে? যাই হোক, আমি তারপরে মনে করেন, আচ্ছা, আমরা একদম শেষের দিকে আছি। হ্যাঁ, আমরা এই গল্প শুনতে গেলে আসলে গল্প শেষ হবে না। আমি বিদায় নিচ্ছি। না, কথা হলো আমার লাস্ট কথা হলো, ওরা যে এখনো এইভাবে আছে, আমার কাছ থেকে এখনো ডিভোর্সটা নেয় নাই, তালাকটা নেয় নাই, ওরা এইভাবে কিভাবে থাকে, এটা হলো মানে এটাই হচ্ছে কথা। কিন্তু তারাও তো মানে ছেলেটা কিন্তু জানে, কিন্তু তারাও তো কবুল বলে বিয়ে করেছে না। তো আপনার উচিত ছিল যে আপনি কোনো একটা আইনের সহায়তা নেবেন, যে আপনাকে ডিভোর্স না দিয়ে সেই মানুষটা আরেকজনের সাথে সংসার করছে, কিন্তু আপনি তো সেটা করেন নাই। আমি একটা কথা মিথ্যা কথা বলিনি, ওরা বলছি যে আমি জীবনের গল্প বলতে যাবো, ওই বলছিল আমার যে তাই আমার বইলো কোন দিন যাও, তাহলে আমিও শুনবো। আমি সে শুনতে পাচ্ছে না, আমি বললাম যে আমি যে বলবো, আমি কি মিথ্যা কথা বলবো? আমার কথা মিথ্যার কোনো কথা আছে? না, কেন মিথ্যার কথা? তোমার কষ্টের শেয়ার আমি, তোমার কষ্টটা আমি শেয়ার করবো, ভাগটা নিবো আর কি, এই কথাটা বলছিল আমার। আচ্ছা, ঠিক আছে, কি যে ভাগ সে নিবে সেই একমাত্র জানে, আমি জানি না। যদি সে কোনোদিন আমাকে শুনে বা এই প্রোগ্রাম যদি শুনে থাকে, অ্যাজ আ ওমেন, আমি একটা মেয়ে মানুষ হিসেবে আমি বলবো যে যেহেতু তার বিয়ে হয়ে গেছে, সে তার সংসার নিয়ে থাকুক। এই যে আপনার সাথে এখনো যোগাযোগ করার যে চেষ্টাটা, এটা এক ধরনের মানে ডিসলয়ালটি, বুঝছেন? মানে বিশ্বাসঘাতকতা তার সম্পর্কে, তার হাজবেন্ডের সাথে, তার পরিবারের সাথে, এবং একই সাথে আপনিও এই সেম কাজটা করছেন। আপনারও এই বিশ্বাসঘাতকতা পরিবারের সাথে করাটা ঠিক হচ্ছে না। আপনারা দুজন এখন সেপারেটেড, ঠিক আছে, দুজনের আলাদা সংসার হয়েছে, আলাদা জীবন হয়েছে, দুজন দুজনের মতো করে বাঁচেন। কেন এখন ইমোশন ধরে রাখতে হবে? কেউ তো কারোর সাথে এখন বিয়ে করতে পারতেছেন না। একান্তই যদি আপনাদের ইচ্ছা হয়, তাহলে আপনারা দুজন দুইটা সংসার বাদ দিয়ে একসাথে থাকেন। আপনাদের সাথে যারা আছে অ্যাটলিস্ট তারা ভালো থাকতে পারবে,
বুঝতে পারছেন? জি, জি। কিন্তু আপনারা দুইজন মানুষের সাথে রাতে একই সাথে একই বালিশে আপনারা ঘুমাচ্ছেন, একই বিছানা শেয়ার করছেন, কিন্তু মনের মধ্যে অন্য কেউ, এবং ওই মেয়েটাও আপনাকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না। আমি তো বলবো আপনার ওয়াইফের কথা যথার্থই লজিক্যাল। আপনার ওয়াইফ যেমন আপনাকে বললো যে এতই যদি ভালোবাসা থাকে তাহলে ছেড়ে গেল কি জন্য। বুঝতে পেরেছেন? সমস্ত কিছু না আমরা আসলে যেটা চোখে দেখি সেটা চোখে দেখা না, এটার পিছনেও গল্প আছে। যাই হোক, থ্যাংক ইউ। আপনি বলছেন মাই ফার্স্ট কমেন্ট এন্ড আমি শুনছি লাস্ট 5 ইয়ার্স যাব। থ্যাংক ইউ। আচ্ছা, মোবারক হোসেন আমাদেরকে লিখেছেন। আচ্ছা ঠিক আছে মোবারক, আমি বুঝতে পেরেছি আপনার কথা। এই মেয়ে জানে যে তার থেকে টাকা নিতে পারবে, সেজন্যই শুনেছে। আচ্ছা, আনোয়ার আছেন, মোল্লা রহমান আছেন এবং আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ রিলিস্টার্স, আপনারা যারা যারা আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছিলেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো আমি শান্ত সাইন আপ করছি ফ্রম দ্য শো ভালোবাসার বাংলাদেশ। আমাদের সঙ্গে আজকে ছিলেন মহিউদ্দিন। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আবারও কথা হবে। যারা যারা আমাদের প্রোগ্রামে আসতে চান, আপনাদের নাম, তারপর লোকেশন এবং গল্পটাকে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন 01841904904 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে। এবং পাশাপাশি যেই ফেসবুক পেজে এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখা যাচ্ছে, এই পেজের ইনবক্সেও কিন্তু আপনারা চাইলে গল্পটা পাঠিয়ে দিতে পারেন। এবং অবশ্যই লিখবেন যে ভালোবাসার বাংলাদেশে আপনারা গল্প বলতে আসতে চান। তারপর নিজেদের গল্পটা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমাদের একটা আলাদা ডেডিকেটেড টিম আছে যারা আপনাদের এই পুরো বিষয়টা দেখাশোনা করবে। সবাইকে শুভরাত্রি। আজকের মতো আমি শান্ত বিদায় নেব এবং এই হ্যাঁ এই বিদায় নেওয়ার বাই দ্য ওয়ে সবাইকে শুভরাত্রি।